আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আজকের ক্লাসে। যারা যুক্ত আছে আমাকে ঠিকমতো দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা জানাও। আমরা আজকে পড়বো আমাদের যে নতুন জার্নি, নতুন মিশন, সেটা হচ্ছে ইকোনমিক্স এর ফ্রি সিকিউ ক্র্যাক কোর্স। এটা সম্পূর্ণ ফ্রি থাকবে তোমাদের জন্য এই কোর্সটা। যদি আমি তোমাদেরকে বলি যে এই কোর্সটা তোমাদেরকে ফ্রি দেওয়ার আসলে মূল বিষয়টা কি, সেটা হচ্ছে এইখানে আমি টোটাল কিন্তু তোমাদেরকে 13টা ক্লাস করাবো। হ্যাঁ, এই 13টা ক্লাস যদি পেইড ব্যাচও পড়াই তাহলে অনেক টাকার কোর্স এটা। সো তোমাদেরকে আমরা টোটাল প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক আমি একদম ধরে ধরে প্রত্যেকটা সিকিউ আমি দেখাই দেবো কিভাবে কোশ্চেন আসে কোন চ্যাপ্টার থেকে। এবং আশা করছি এই ক্লাসগুলো করলে, এই 13টা ক্লাস যদি তুমি ভালো মতো করতে পারো, তাহলে তোমার ইকোনমিক্সের সিকিউ লেখার ক্ষেত্রে আজকে পড়বো আমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তো যারা যারা আমার সাথে যুক্ত হচ্ছ অবশ্যই ক্লাসটা কি করবা, একদম শেষ পর্যন্ত করবা এবং সবাইকে, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে ক্লাসে শেয়ার করে দাও, যাতে আমাদের সবাই যুক্ত হয়ে যেতে পারে। ঠিক আছে, সবাই খরগোশ আছে সালাম দিয়েছে, জান্নাতুল নাইম আছে সালাম দিয়েছে, আলী শায়াত আছে সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। সো আমরা সবাই একটু ক্লাসে শেয়ার করে দিব, কারণ আজকে তোমাদের সিকিউ প্রথম ক্লাস। সো আমরা সবাই একজন মানে সবাই শেয়ার করতে থাকবো। 200 জন আমি ক্লাসে চাই। 200 জন ক্লাস হইলেই তাহলে মনে করবো যে না, তোমাদের আগ্রহ আছে, তোমাদের সবার ইচ্ছা আছে, তাহলে আমার ক্লাসটা আসলে অনেক বেশি কাজে দিবে আর কি। ঠিক আছে, জান্নাতুল ফেরদৌস আছে আসসালামু আলাইকুম ভাইয়া, সিকিউ স্টার্ট করেন, আগে চ্যাপ্টার শর্টকাটে একটা বেসিক ক্লিয়ার করাইয়ে দেন। আচ্ছা, শর্টকাটে বেসিক ক্লিয়ার তো আসলে করানো পসিবল না, এত ছোট ক্লাসের মধ্যে আবার সিকিউ পড়াবে, এটা পসিবল না। সো আমরা হচ্ছে আমাদের ইউটিউবে কিছু ক্লাস আছে, আমাদের ফেসবুক কিছু ক্লাস নিব, এবং আমি এসএসসি পরীক্ষার পরে, এই যে সামনে এসএসসি পরীক্ষার পরে আবার কিছু বেসিক ক্লাস নিব, তখন তুমি করতে পারবা। অথবা আমাদের যে কোনো একটা কোর্সে তুমি যদি থেকে থাকো তাহলে কিন্তু তুমি এগুলো এমনিতেই পেয়ে যাবে। হ্যাঁ, মোটামুটি তুমি পারবা। সো সাইদ আছে আমাদের সাথে সালাম দিয়েছে, সানজিদা আছে সালাম দিয়েছে, হৃদয় আছে সালাম দিয়েছে, ইশু আছে সালাম দিয়েছে, তারপর হচ্ছে মাশাআল্লাহ, তারপর হচ্ছে লিজা আছে সালাম দিয়েছে, ওকে। আমাদের সাথে শিফাত আছে সালাম দিয়েছে, আমাদের সাথে সাইমা আছে, হাই ভাইয়া হ্যালো। তারপর হচ্ছে সজীব আছে আমাদের সাথে, তারপর হচ্ছে তাসলিম আছে আমাদের সাথে সালাম দিয়েছে, অনেকদিন পর। হ্যাঁ, সবাই একটু শেয়ার করে দাও। এবং আমরা 200 জন আজকে ক্লাসে চাই। সো 200 জন হইলে আমরা ক্লাস শুরু করে দিব ইনশাআল্লাহ। আর কিছু দেখবো না এদিক সেদিক, আমরা সবাই 200 জন, সবাই 100 জনের মতো প্রায় যুক্ত হয়ে গিয়েছি। সবাই শেয়ার করে দিবা নিজের ওয়ালে। হ্যাঁ, নিজের ওয়ালে শেয়ার করে দাও, এবং হচ্ছে নিজের ওয়ালে শেয়ার করে দিবা, নিজের ফেসবুক পেজে, সব জায়গায়, মানে নিজের ওয়ালে শেয়ার করে দিবা। এবং হচ্ছে যে গ্রুপগুলো আছে, আমাদের প্রাইভেট গ্রুপগুলো থাকে, বন্ধু বান্ধবের গ্রুপগুলো থাকে, সবগুলোতে শেয়ার করে দিবা। হ্যাঁ, এবং আজকে আমরা মেনশন জয়েন করলাম। হ্যাঁ, সবাই মেনশন এবং শেয়ার করতে থাকো, মেনশন শেয়ার করতে থাকো সবাই। আমরা আজকের এই ক্লাসটার মাধ্যমে আমাদের প্রোগ্রাম শুরু হচ্ছে সিকিউ ক্র্যাক। আমরা এখানে এই কোর্সে পুরো সিকিউ কে আমরা ক্র্যাক করব ইকোনমিক্সের। এবং আশা করছি আমার সাথে তোমাদের জার্নিটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো, এই 13টা ক্লাস আমার সাথে করতে পারো, তোমার ইকোনমিক্সের সিকিউ নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। কিভাবে লিখতে হয়, কেন লিখতে হয়, সবকিছু দেখিয়ে দেবে ইনশাআল্লাহ। তো সবাই যুক্ত হয়ে যায়। আমরা 200 জন চাই, এসএসসি 25-26 সবাই করতে পারবে ক্লাস। হ্যাঁ, 25-26 সবাই করতে পারবে, কিন্তু আমি 200 জন ক্লাসে চাই। ভাইয়া এই ক্লাস কি এসএসসি 25 এর জন্য? 25-26 সবাই করতে পারবে, এসএসসি 25-26 সবাই করতে পারবে এই ক্লাসটা। হ্যাঁ, আব্দুল আল মারুফ আছে আমাদের সাথে, ওকে। তারপর সবাই একটু শেয়ার করে দাও, দ্রুত করবা, দ্রুত। আমরা আজকে 200 জন চাই, এটা তোমাদের চ্যালেঞ্জ, 200 জন হইতে হবে। তাসলিম আছে, হ্যালো ভাইয়া হ্যালো। সাজ্জাদ আছে আমাদের সাথে। এখন কয়জন জয়েন হয়েছে? এখন 110 জনের মতো জয়েন হয়ে গেছে আমাদের সাথে। স্বপ্না আছে আমাদের সাথে, স্বপ্না রয়েছে, মেনশন করা আছে আমাদের সাথে। কামরুল নাহার আছে সালাম দিয়েছে, আরিফুল ইসলাম আছে আমাদের সাথে। আপনার ক্লাসের অপেক্ষায় ছিলাম। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা সবাই শেয়ার করতে থাকবো একসাথে, একযোগে সবাই শেয়ার করে শেয়ার ডান লিখবা। হ্যাঁ, কমেন্ট বক্সে সবাই, কোনো কিপটামি নাই, ঠিক আছে, কোনো ধরনের কিপটামি নাই, সবাই শেয়ার করবা। 26-এ কে কে আছে? অনেকে 26-এ যারা আছে তারা জানাতে পারো, সমস্যা নাই। 26-এ যারা আছে তারা জানাবা, 25-এ যারা আছে তারাও জানাও, কিন্তু আগে ক্লাসে শেয়ার করে দাও। আগে সবাই ক্লাস শেয়ার করে দিবা, দেন আমরা ক্লাস শুরু করব। তারপর আমরা সবাই পরিচিত হবো আর কি। 120 জনের মতো হয়ে গেছে, আমাদের আর 80 জন দরকার। 200 জন আমি চাই আজকে ক্লাসে, এটা তোমাদের চ্যালেঞ্জ। ঠিক আছে, তুহিন আছে, তারপর হচ্ছে এরপর রয়েছে আমাদের সাথে ইমন আছে, তারপর হচ্ছে নামাজ, হ্যাঁ পড়বো ভাইয়া নামাজ। তারপর হচ্ছে শিমু আছে, তাবাসসুম আছে, আশরাফুল আছে। ভাইয়া কমেন্টে রিপ্লাই দেন। হ্যাঁ, কমেন্টে রিপ্লাই দিতেছি আশরাফুল। তারপর কমেন্ট কি বলছো তুমি? কমেন্ট আশরাফুল, তোমার কমেন্ট পাই নাই। আচ্ছা, যাই হোক, এরপর হচ্ছে আমাদের সাথে দিশা আছে। স্যার কখ পড়ি না, ওকে, নো প্রবলেম, কখ পড়াই দিব আমি আজকে। তারপর ইস্যু আছে, ভাইয়া আজকে কোন চ্যাপ্টার থেকে সিকিউ সলভ করবো? আজকে আমরা প্রথম চ্যাপ্টার, হ্যাঁ, ইকোনমিক্স এর ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করব। আমরা 140 জনের মতো হয়ে গেছি, সবাই শেয়ার করবো। 200 জন আমি চাই আজকে ক্লাসে, 200 জন চাই, কনফার্ম 200 জন। ঠিক আছে, সবাই করো।
আসফাতুন আসফাতুন আছে, তামান্না আছে। ওকে, কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। আমাদের সাথে মীরা আছে। ভাই এত লেটে ক্লাস শুরু করলে কেন? ওয়েট করতেছিলাম। হ্যাঁ, আমরা একটু লেট করে ফেলেছি, 5 মিনিট লেট হয়ে গিয়েছে। তারপর হচ্ছে রাহিদ আক্তার আছে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। স্মৃতি আছে আমাদের সাথে, দিয়ে দিয়েছি 26। ওকে, নো প্রবলেম। 25 26 সবাই শেয়ার করবো। 140 জনের মতো হয়ে গেছে। আর মাত্র 60 জন প্রয়োজন আমাদের, আর মাত্র 60 জন প্রয়োজন। আমরা 200 জন আজকে সবাই চাই। হ্যাঁ, সবাই 200 জন চাই, সবাই শেয়ার করবা, সবাই প্রত্যেকে শেয়ার করো। মোমো আছে আমাদের সাথে। ভাইয়া শেয়ার ডান, থ্যাংক ইউ। শুরু করতে পারেন। হ্যাঁ, আমরা করে দিচ্ছি। 200 জন হলে শুরু করে দিব। হ্যাঁ, 200 জন হলে শুরু করে দিব। সবাই শেয়ার করে দাও, শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও, একযোগে শেয়ার করবা। রাঙ্গামাটি থেকে আমাদের সাথে রয়েছে কামরুন নাহার আছে রাঙ্গামাটি থেকে। ওকে ফাইন, আমরা সবাই একটু শেয়ার করে ফেলবো। আমরা প্রায় 200 জন শিক্ষার্থী অলরেডি যুক্ত হয়ে গিয়েছি। হ্যাঁ, সবাই একটু শেয়ার করে দিবা। সবাই বন্ধুরা বান্ধব যারা আছে সবাইকে শেয়ার মেনশন করে দাও, ঠিক আছে? আমরা আজকের ক্লাসে প্রথম পত্রের প্রথম চ্যাপ্টার ইকোনমিক্স ফার্স্ট চ্যাপ্টার আমরা পড়বো। 141 জন হয়ে গিয়েছে। সবাই আমরা ক্লাসে চলে যাবো। আমরা 200 জন চাই, সবাই একযোগে শেয়ার করো। আমি দেখি কয়জন শেয়ার করছে, আমি একটু দেখি। ঠিক আছে, ক্লাস শেয়ার করেছে এখনো মাত্র 21 জন। ক্লাস শেয়ার করেছে মাত্র 21 জন, এর মধ্যে আমি কয়েকটা শেয়ার করে ফেলেছি। হ্যাঁ, তো সবাই একটু শেয়ার করে দাও, সবাই করবো একসাথে। আমাদের সাথে লিমা আছে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। আমি নেই। হ্যাঁ, সবাই শেয়ার করো। 150 জনের মতো হয়ে গিয়েছে। আমরা 150 জন, আমরা 200 জন চাই আজকের ক্লাসে। 200 টার্গেট, এটা তোমাদের 200। ইতু চৌধুরী আছে, সালাম দিয়েছে। ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে রয়েছে সুজন। ভাইয়া পাস করতে চাই, সহযোগিতা চাই। ইনশাআল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবা। হ্যাঁ, এবং হচ্ছে ক্লাসগুলো শেষ মতো করো। সবগুলো ক্লাস আমি 13টা ক্লাস নিব টোটাল। তোমাদের রুটিন আমি হচ্ছে পড়ালেখা পেজে আপলোড করে দিয়েছি। এই পোস্টে আগের পোস্টগুলো দেখলে তুমি পাবা। পড়ালেখা পেজে আমাদের রুটিন আপলোড করা হয়েছে, সেই অনুযায়ী ক্লাস হবে। এবং সবগুলো ক্লাস হচ্ছে সবাই মনোযোগ সহকারে করবা। আশা করছি তোমাদের সিকিউতে আর কোনো প্রবলেম থাকবে না। আরিফুল আছে ময়মনসিংহ থেকে, আমাদের সাথে মৌ আছে মাদারীপুর থেকে, জিতু আছে। ভাইয়া কিভাবে পরীক্ষায় 7টা সৃজনশীল উত্তর করতে পারবো বলে দেন। আচ্ছা, সৃজনশীল অনেকে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের এসএসসি পরীক্ষা আসলে অনেক শিক্ষার্থী যেটা হয় যে সবাই সবকিছু পারো কিন্তু পরীক্ষা হলে গিয়ে 7টা সিকিউ লিখতে পারো না। এটার কারণ হচ্ছে মূলত তোমাদের টাইম ম্যানেজমেন্ট তোমরা পারো না। সো টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করবা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তোমার একটা সিকিউর জন্য তোমার সময় হচ্ছে 20 মিনিট। তুমি এট এনি হাউ তুমি প্রথম সিকিউ থেকে তুমি টার্গেট লাগবা, তুমি 20 মিনিটে তুমি শেষ করবা। তবে হ্যাঁ, প্রথম সিকিউতে একটু টাইম বেশি লাগে, সেটার জন্য তুমি 25 মিনিট নাও। এর পরগুলো প্রত্যেকটার জন্য তুমি 20 মিনিট করে টার্গেট করবা এবং দেখবা যে তুমি যদি 20 মিনিট করে টার্গেট করে ঘড়ির দিকে সবসময় তাকা লিখো। হ্যাঁ, প্রতি 1 মিনিট পর তুমি ঘড়ির দিকে একবার চোখ দিবা। হ্যাঁ, কত 1 মিনিটে মানে আমি 20 মিনিটের মধ্যে শেষ করতে পারতেছি কিনা। যেমন ক খ তোমাকে 5 মিনিটে শেষ করতে হবে, গ নাম্বার 6-7 মিনিটে এবং ঘ নাম্বার তোমাকে 7-8 মিনিটে তোমাকে শেষ করতে হবে। ওই যে তুমি যদি টার্গেট নিয়ে করো তাহলে তুমি ইজিলি 7টা সিকিউ আনসার করতে পারবা। টাইম ম্যানেজমেন্ট যারা ভালো করতে পারে না তারা কিন্তু এসএসসি পরীক্ষা বা যে কোনো পরীক্ষা তারা ভালো করতে পারবে না, কারণ তারা টাইম ম্যানেজমেন্ট বোঝে না। একটা সিকিউ লিখতে তুমি যদি আধা ঘন্টা 40 মিনিট ফেলে দাও তাহলে বাকিগুলো তুমি লিখতে পারবে না, স্বাভাবিক। সেজন্য প্রথম থেকে তোমাকে স্পিডে লিখতে হবে এবং প্রথম থেকে তোমাকে টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে, তাহলে তুমি 7টা সিকিউ লিখতে পারবা। হ্যাঁ, আমরা প্রায় 160 জন মতো হয়ে গিয়েছি, আর মাত্র 40 জন দরকার। সবাই যারা পরে দিয়ে যুক্ত হচ্ছে সবাই শেয়ার করে দিবা, বন্ধু বান্ধব যারা আছে সবাইকে মেনশন করে দিবা। হ্যাঁ, আমরা 200 জন হইলে আমরা ক্লাস শুরু করে দিব। অলরেডি 160 জন হয়ে গেছে, 160 জন হয়ে গেছে। আমরা 200 জন হলে ক্লাস শুরু করে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের সাথে মিনহাজ বলছে কাকু শুরু করেন, শেয়ার করে দিয়েছে। ওকে ফাইন, আমরা শুরু করে দিচ্ছি, এখনই শুরু করে দেবো। কেমন আছেন আমাদেরকে বলছে সাদিয়া যুক্ত হয়েছে। সাদিয়া ধন্য করবে না? হ্যাঁ, ধন্য করে দিলাম সাদিয়া, শাউট আউট টু ইউ। তারপর হচ্ছে কাউসার আছে, কি অবস্থা তোর সাদিয়া? তারপর হচ্ছে কাউসার আছে, কেমন আছেন বলছে ভালো আছে আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে ইরফান আছে আমাদের সাথে, কি বলেন ভাইয়া? হ্যাঁ, সবাই টাইম ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে তাহলে তোমার জন্য একদম সহজ হয়ে যাবে সিকিউ বা 7টা আনসার করা, যদি টাইম ম্যানেজমেন্ট তুমি পারো। আর যদি না পারো তাহলে তোমার জন্য এ প্লাস আসে নাই বা তুমি 7টা আনসার করতে পারবে না। হ্যাঁ, 180 জনের মতো হয়ে গেছে, আর 20 জন দরকার, জাস্ট আর 20 জন। সবাই একটা শেয়ার করে দিলে কিন্তু 20 জন হয়ে যাবে। একটা করে সবাই শেয়ার করে দাও, জাস্ট একবার নিজের ওয়ালে শেয়ার করো অথবা বন্ধু বান্ধব যদি কোনো গ্রুপ থাকে, প্রাইভেট গ্রুপ থাকে, সেখানে শেয়ার করে দাও, দেখবে যে এখনই 200 জন হয়ে যাবে। হ্যাঁ, ওকে, আমরা আমাদের মূল কথা শুরু করে দিচ্ছি আজকের ক্লাসে। সবাই একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবা। সিকিউতে ভালো করার জন্য তোমাদেরকে অবশ্যই প্রথমত সিকিউর মানে একটা চ্যাপ্টার থেকে কি প্যাটার্নের সিকিউ আসতে পারে বা কোন টপিক দিয়ে সিকিউ আসে সেটা তোমাদের মাথায় থাকা লাগবে। আমি প্রথমত এই চ্যাপ্টার প্রথম চ্যাপ্টার অর্থনীতি প্রথম চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে কোন জায়গা থেকে সিকিউ আসে সেটা একটু আগে ক্লিয়ারিফাই করে দিই। এই চ্যাপ্টার থেকে দুইটা জায়গা থেকে তোমাদের সিকিউ আসবে। একটা হচ্ছে উৎপাদন সমবানা রেখা, উৎপাদন
সম্ভাবনা রেখা, যেটাকে আমরা বলি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা পিপিসি কার্ভ। হ্যাঁ, এই জায়গা থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, পিপিসি কার্ভ থেকে, পিপিসি প্রোডাকশন পসিবিলিটি কার্ভ থেকে প্রশ্ন আসবে। 2 নাম্বার এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, সেটা হচ্ছে আমাদের অর্থনৈতিক যে ব্যবস্থাগুলো আছে, অর্থনৈতিক ব্যবস্থা, যেটা ইকোনমিক সিস্টেম আমরা বলি, 4 ধরনের, আমাদের ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র, ইসলামিক অর্থ ব্যবস্থা, সেখান থেকে আমাদের প্রশ্ন আসবে। এই দুইটা জায়গায় এই চ্যাপ্টারে ভালো করে ফোকাস রাখবা। যদি আমাদের ম্যাথমেটিক্যাল কোশ্চেন হয় তাহলে অবশ্যই উৎপাদক সমান রেখা থেকে প্রশ্ন আসবে, আর যদি তোমাদের থিওরিটিক্যাল প্রশ্ন হয় তাহলে প্রশ্ন আসবে অর্থনৈতিক ব্যবস্থা, এই জায়গা থেকে তোমাদের প্রশ্ন এসে থাকে। হ্যাঁ, সো এই চ্যাপ্টার থেকে, প্রথম চ্যাপ্টার থেকে কই মানুষজন কমে গেল কেন? উল্টা 180 থেকে 162 তে চলে আসছে। 200 জন কই? এখন আমরা করতে পারতেছি না। 200 জন যারা আছো, পর দিয়ে যারা যুক্ত হইছো, সবাই একটু শেয়ার করে দিবা। হ্যাঁ, সবাই একটু শেয়ার করে দিবা। আমাদের আজকের টার্গেট হচ্ছে 200। আজকের টার্গেট হচ্ছে আমরা 200 জন ক্লাস করবো। ভাই আরো কিছু বলেন, 7টা সৃজনশীল সুন্দরভাবে লিখতে পারার জন্য। এই যে বলে দিলাম, হ্যাঁ আজকের টার্গেট হচ্ছে আমাদের 200 জন। 200 জন আমরা করবোই করবো। হ্যাঁ, সবাই সবাই শেয়ার করো, সবাই একযোগে শেয়ার করে জাস্ট, আচ্ছা আমি আর জাস্ট 30 সেকেন্ড সময় নিব। সবাই শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দাও, এন্ড 30 সেকেন্ড পরে আমি আমার মূল ক্লাস শুরু করে দেবো। ঠিক আছে, সবাই 30 সেকেন্ড সময় নিচ্ছে, 30 সেকেন্ড, জাস্ট 30 সেকেন্ড। সবাই শেয়ার করো, শেয়ার করে কমেন্ট বক্সে শেয়ার ডান লিখো। ঠিক আছে, সবাই শেয়ার করে কমেন্ট বক্সে শেয়ার ডান লিখবা, দ্রুত করো। 70 জন হয়েছে, সবাই শেয়ার করে শেয়ার ডান লিখো কমেন্ট বক্সে, সবাই শেয়ার করে শেয়ার ডান লিখবা কমেন্ট বক্সে। নাজিফা আছে আমাদের সাথে, নাজিফা সালাম দিয়েছে। ভাই আপনার ফ্রি এমসিকিউ ক্লাসে ছিলাম, এক্সামও দিয়েছিলাম, একদম বেস্ট ছিল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ নাফিস। তারপর হচ্ছে নাবিল আছে আমাদের সাথে, কি বলছিলাম 20 জন চলে যাবে। আচ্ছা সবাই সবাই করো, সবাই করো। তারপর হচ্ছে আমাদের সাথে রয়েছে সঞ্জু আছে, তারপর হচ্ছে আমাদের সাথে রিদওয়ান আছে, সালাম দিয়েছে। আমাদের সাথে শিমু আছে, শিমু সরকার বলেছে আমরা সবাই 200 জন চাই আজকে ক্লাসে এট এনি হাউ। হ্যাঁ, তারপর হচ্ছে ঋষি আমাদের সাথে আছে, শেয়ারডান বলছে, নিলয় আছে আমাদের সাথে, ওকে। তারপর হচ্ছে মীরা আমাদের সাথে আছে, শুরু করেন ভাই। হ্যাঁ শুরু করে দিচ্ছি, সবাই শেয়ার করে আগে। 200 জন আমি চাই, 200 জন চাই আজকে ক্লাসে, 200 জন চাই। ঠিক আছে, একটা সৃজনশীলে কত 20টা লিখবো ভাইয়া? হ্যাঁ, একটা সৃজনশীল লেখার জন্য তোমার মিনিমাম, আমি যদি বলি সিকিউর ক্ষেত্রে তোমাদের আজকে বেসিক কথাবার্তা বলে ফেলতেছি, কারণ হচ্ছে তোমাদের এগুলো জানা দরকার আছে। একটা সৃজনশীল ভালো মতো তুমি যদি লিখতে চাও, আমি যদি এগুলো পেজ মনে করি, হ্যাঁ এটা হচ্ছে খাতার পেজ, 1 পেজ, 2 পেজ, 3 পেজ, হ্যাঁ 4 পেজ আমি নিলাম। সো প্রথম পেজে তুমি 1 নাম প্রশ্ন উত্তর লিখবে 1 নাম্বার, তারপর হচ্ছে 2 নাম্বার মানে খ নাম্বার প্রশ্ন এখানে লিখবা, ক খ এই দুইটা হচ্ছে প্রথম পেজে লিখে ফেলবা। তারপর গ নাম্বার তুমি এখান থেকে শুরু করবা, এখান থেকে শুরু করে যাদের হাতের লেখা একটু ছোট তারা মিনিমাম 1.5 পেজ লিখবা। হ্যাঁ, মিনিমাম 1.5 পেজ পর্যন্ত লিখবা, আর যাদের হাতের লেখা একটু বড় তারা 2 পেজ লিখবা। তাহলে 1.5 পেজ মনে করে লিখছো, হাতের লেখা ছোট। এরপর 4 নাম্বার এখান থেকে শুরু করবা, এখানে অর্ধেক পেজ, এখানে 1 পেজ, এর পরের পেজে গিয়ে তুমি অর্ধেক লিখবা, অর্থাৎ মিনিমাম 2 পেজ। যদি হাতের লেখা যদি একটু বেশি বড় হয় তাহলে মিনিমাম 2.5 পেজ তোমাকে লিখতে হবে। হ্যাঁ, এগুলো সবগুলো লিখে তোমাকে 2.5 পেজ পর্যন্ত লিখতে হবে মিনিমাম। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ একটা সিকিউ লেখার ক্ষেত্রে। মিনিমাম তোমাকে এরকম 4 পেজ, 4.5 পেজ বা 4 পেজ বা 5 পেজ তোমাকে লিখতেই হবে একটা সিকিউর ক্ষেত্রে। হ্যাঁ, এগুলো হচ্ছে থিওরিটিক্যালের ক্ষেত্রে। তবে ম্যাথমেটিক্যালের ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে, হ্যাঁ ম্যাথমেটিক্যালের ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে যতটুকু হয় এটা তুমি ম্যাথটা সুন্দর করে উপস্থাপন যতটুকুর মধ্যে করতে পারো, সেটা 3 পেজের মধ্যে হইতে পারে, 4 পেজে হইতে পারে, যতটুকুর মধ্যে তুমি করতে পারো কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমরা সবাই যারা যুক্ত হইছি 170 প্লাস স্টুডেন্ট আছে আমাদের সাথে। তো যারা যুক্ত হইছো সবাই একটু আমাকে বলবা যে 25-এর কারা কারা আছে, 26-এর কারা কারা আছে। এর মধ্যে আমরা প্রথম সিকিউটা পড়ে ফেলি, আমি পড়তে তোমরা হচ্ছে কমেন্ট করতে থাকো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা দ্রব্য আছে এক্স দ্রব্য। হ্যাঁ, একটা দ্রব্য আছে আমাদের হচ্ছে এক্স দ্রব্য একক দেওয়া আছে, ওয়াই দ্রব্যের একক দেওয়া আছে 0, 10, 30, 40। সে অবস্থা আমাদের ওয়াই দ্রব্য হচ্ছে 40, 30, 10, 0। একটা উদ্দীপক দেওয়া আছে, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2023 আসছিল। এক নম্বর হচ্ছে দাম প্রক্রিয়া কি? দাম প্রক্রিয়া মানে হচ্ছে যে আমরা বলে থাকি এরকম যে যেখানে তুমি বলতে পারো যে দামটা নির্ধারণ হবে তোমার চাহিদা এবং যোগানের মাধ্যমে। হ্যাঁ, এই জিনিসটাকে আমরা কি বলছি? যে দাম প্রক্রিয়া বলছি। কি বলছি বলো? যেখানে চাহিদা এবং যোগান নির্ধারণ হবে কিসের মাধ্যমে? বলো, চাহিদা এবং যোগান নির্ধারণ হবে, তোমার দাম নির্ধারণ হবে চাহিদা এবং যোগানের মাধ্যমে, সেটাকে বলা হচ্ছে দাম প্রক্রিয়া। ওকে, এর বলছে সুযোগ ব্যয় বলতে কি বোঝানো হয়? সুযোগ ব্যয় বলতে আমরা আসলে কি বুঝে থাকি? সুযোগ ব্যয় মানে হচ্ছে আমরা নরমালি যদি বলি একটা সুযোগ গ্রহণ করলে
অপর যে সুযোগটা আমাকে হাতছাড়া করতে হয় সেখান থেকে যে আয়টা হইতো সেটা হচ্ছে আমার সুযোগ ব্যয়। আর ইকোনমিক্সের ভাষায় যদি আমরা বলি তাহলে আমরা সুযোগ ব্যয় মানে বুঝবো যে একটা দ্রব্যের অতিরিক্ত উৎপাদনের জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু আমাদের হাতছাড়া করতে হয় বা ছেড়ে দিতে হয় সেই ছেড়ে দেওয়া অংশকে আমরা সুযোগ ব্যয় বলে থাকি। হ্যাঁ, এটুকু মনে রাখবা। চলো সেই 3 নাম্বার কোশ্চেন বলছে উদ্দীপক হতে একটি উৎপাদন সীমারেখা অঙ্কন করো। চানা বলছে প্রাপ্ত উৎপাদন সীমারেখার প্রেক্ষিতে অর্থনৈতিক সমৃদ্ধি এবং মন্দা কিভাবে নির্দেশিত হবে তা ব্যাখ্যা করো। চলো আমরা 3 নাম্বার প্রশ্নটা আনসার করে ফেলবো। প্রথমে একটা উৎপাদন সীমারেখা আঁকবো। সো এই প্রশ্নটাকে আমাদের উৎপাদন সীমারেখা আঁকতে হবে। সো চলো আমরা করে ফেলি। পারবা তো এটা? কে কে পারবা একটু হাত তোলো দেখি, কে কে পারবা? এখান থেকে কে কে পারবা? 180 জনের মতো আমরা যুক্ত হয়েছি, সবাই শেয়ার করে দিও, ঠিক আছে? যারা পরে দিয়ে যুক্ত হচ্ছে সবাই শেয়ার করে দিও। আমাদের টার্গেট আজকে 200 জন ক্লাসে নিয়ে আসা। হ্যাঁ, তো আমরা 3 নাম্বার প্রশ্ন আনসার করব। এখানে বলা হয়েছে এই সূচি থেকে উৎপাদন সীমারেখা অঙ্কন করো। আমাদের প্রথমত এই সূচিটা তোমাদের পরীক্ষায় আগে গ নাম্বারে তুমি একটু করে ফেলবা, শর্টকাটে করে নিবা। আমি জাস্ট একটু লিখে নিচ্ছি, তাহলে আমরা এখানে সূচিটা করে ফেলি। এখানে আমাদের ছিল x দ্রব্য, এখানে হচ্ছে y দ্রব্যের উৎপাদন করতেছি। সো x দ্রব্য হচ্ছে 0 10 30, 0 10 30, এরপরটা হচ্ছে 40। অন্যদিকে y দ্রব্যের উৎপাদন হচ্ছে 40 30 10 0, এটা হবে 40 30 10 0। এই সূচিটা আমরা লিখে ফেলবো, লিখবো যে উৎপাদন সমান সূচি এভাবে লিখবা। তারপর লিখবা উৎপাদন সমান রেখা। হ্যাঁ, উৎপাদন সম্ভাবনা রেখা। দেখো উৎপাদন সীমারেখাটা কেমনে আঁকবা? আমরা এখানে দুইটা অক্ষ নিব, একটা ভূমি অক্ষ, একটা হচ্ছে লম্ব অক্ষ। সো এই রেখাটা মানে ভূমি অক্ষ লম্বকে এটা অবশ্যই 90 ডিগ্রি অ্যাঙ্গেল হইতে হবে, বা সরি 90 ডিগ্রি বলতেছি, এটার উপর এটা একটা কি হইতে হবে, যে লম্ব হইতে হবে বা 90 ডিগ্রি হইতে হবে, মাঝখানে কোণটা আর কি। এখানে আমরা নিচের দিকে আমরা একটা দ্রব্য ধরবো, মনে করো এখানে ধরলাম আমরা x দ্রব্য, নিচের দিকে ধরলাম, আর y দ্রব্য আমরা হচ্ছে লম্ব অক্ষে ধরলাম। তুমি যদি চাও যে না স্যার আমি x দ্রব্যটা লম্ব অক্ষে ধরবো, y দ্রব্য ভূমি অক্ষে ধরবো, পারবো কিনা? অবশ্যই পারবা। এই চ্যাপ্টারে প্রথম পত্রের প্রথম অধ্যায়ে আমাদের লম্ব অক্ষে কি ভূমি অক্ষে এটা নিয়ে কোনো সমস্যা নাই। কারণ এই চ্যাপ্টারে আমাদের সুযোগ ব্যয় করতে হয়, উৎপাদন সীমারেখা করতে হয়। সুযোগ ব্যয় উৎপাদন সীমারেখার মধ্যে তুমি লম্ব অক্ষে কি ধরবা, ভূমি অক্ষে কি ধরবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তুমি লম্ব অক্ষে যে কোনোটা ধরতে পারো, ভূমি অক্ষে তুমি অন্য একটা ধরতে পারো, কোনো প্রবলেম হবে না। আমরা প্রায় 190 জনের মতো হয়ে গেছিলাম। হ্যাঁ, একটু শেয়ার করলে কিন্তু 200 জন হয়ে যাবে। টার্গেট তোমাদের এটা 200 জন আজকে। ওকে, তাহলে দেখো আমরা x দ্রব্যের ক্ষেত্রে এখানে আছে 0 10 30 40। তাহলে স্যার এখানে যে মানগুলো আছে সবগুলোকে সমান, মানে এরকম 10 30 40 লিখে দিব না। এটা দেখে তুমি জাস্ট আইডিয়া করবা, যেমন x দ্রব্যের ক্ষেত্রে সর্বনিম্ন 0 সর্বোচ্চ 40 আছে। তাহলে তুমি এটা দেখে আইডিয়া করবা তুমি কি অনুপাত আগাবা। এখানে যে সংখ্যাগুলো আছে সবসময় যে একদম সমান হারে পরিবর্তন হচ্ছে এমন কিন্তু না। সেজন্য এখানে যে সংখ্যা আছে সেই সংখ্যাগুলো হুবহু লেখা যাবে না। আমি 1000 বার বললো তোমার পরীক্ষা হলে এটা ভুল করে আসো। কি করবা, যে পরীক্ষা হলে 10 30 40 দেখছো, এখানে 10 30 40 লিখে চিত্র আঁকো। চিত্রে কোনো কিছুই হয় না। তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে নির্দিষ্ট একটা অনুপাতে তুমি আগাবা। হ্যাঁ, সর্বনিম্ন 0 সর্বোচ্চ 40 আছে, তাহলে নির্দিষ্ট অনুপাতে তুমি যদি আগাতে বলি তাহলে তুমি কত করে ধরবা? স্যার বলবা সর্বনিম্ন 0 সর্বোচ্চ 40, তাহলে আমরা 10 10 করে ধরতে পারি। তাহলে চলো 10 10 করে ধরি। তাহলে এখানে আমরা 10 ধরলাম, 10 20 30 40। এখানেও প্রবলেম তোমাদের, এখানে যে ঘরগুলো ধরতেছে আমি, দেখো প্রত্যেকটা ঘরের দূরত্ব সমান হইতে হবে। দরকার হলে স্কেল দিয়ে মেপে মেপে করবা, কোনো সমস্যা নাই। তবে করতে করতে অবস্থা হয়ে গেলে তুমি এমনিতে পারবা। হ্যাঁ, যেমন এখানে 10 20 30 40। এখন বলতে পারো স্যার স্কেল দিয়ে মেপে করলে তো অনেক সময় চলে যাবে। দেখো করতে করতে তোমার অভ্যস্ত হয়ে গেলে তোমার সমস্যা হবে না। যেমন আমি যে করছি, তোমার কি মনে হচ্ছে কোনটা ছোট হয়েছে কোনটা বড় হয়েছে মনে হচ্ছে না? তো খাতায়ও স্যারে কিন্তু মেপে মেপে দেখবে না। যারা টিচার থাকবে তারা কিন্তু তোমার স্কেল বসে বসে মেপে দেখবে না, তারা জাস্ট দেখবে খুলে, যদি মনে হয়েছে যে এটা 19 20 হয়েছে তাহলে তোমাকে নাম্বার কম দিবে, আর যদি দেখছে যে না ঠিক আছে সাতার মেপে দেখবে না, হ্যাঁ, তাহলে কিন্তু তোমাকে নাম্বার দিয়ে দিবে। ওকে, উপর দিকে ধরি, উপরের দিকে হচ্ছে আমাদের সর্বোচ্চ 40 সর্বনিম্ন 0। এখানে আমরা 10 করে ধরতে পারি, যেহেতু সর্বোচ্চ 40 সর্বনিম্ন 0, তাহলে 10 করে ধরে আমরা 10 20 30 40। এখানে একটা বিষয়, ভূমি অক্ষের সাথে ভূমি অক্ষের প্রত্যেকটা দূরত্ব সমান রাখবা, আর লম্ব অক্ষের সাথে লম্ব অক্ষের প্রত্যেকটা দূরত্ব সমান রাখবা। তবে ভূমি অক্ষে যতটুকু নিচ্ছ লম্ব অক্ষে সেম নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে আমি বলি কোনো কারণে যদি মিলে যায়, ভূমি অক্ষে যতটুকু নিচ্ছ লম্ব অক্ষে সেম দূরত্ব মেনটেন করছো, তাহলে কোনো সমস্যা নেই। তবে বাধ্যতামূলক নয় যে ভূমি অক্ষে যতটুকু নিচ্ছ লম্ব অক্ষে সেম দূরত্ব তোমাকে মেনটেন করতে হবে। তবে ভূমি অক্ষের সাথে ভূমি অক্ষের সবগুলো দূরত্ব সমান হইতে হবে এবং পার্থক্য সমান হবে, এবং লম্ব অক্ষের সাথে প্রত্যেকটা দূরত্ব এবং পার্থক্য হইতে হবে সমান হইতে হবে। চলো আমরা করে ফেলি, তাহলে হবে 10 20 30 40। আমরা প্রথমে প্রথম বিন্দুটা বের করি। এই বিন্দুটা তোমাদের মধ্যে অনেকের প্রবলেম দেখা দেয়, সেটা হচ্ছে প্রথম বিন্দুটা। হ্যাঁ, যেটা 0 সাথে বিন্দু, সেই বিন্দুটা অনেকেই করতে জানো না। এই 0 সাথে 40, 0 মানে x অক্ষের 0। হ্যাঁ, এই x অক্ষের 0 কোথায় আছে? এখানে।
মানে উৎপাদন x দ্রব্য 0 হলে y দ্রব্য হচ্ছে 40। তাহলে আমি যদি বলি x দ্রব্য 0 হলে y দ্রব্য যদি 40 হয়, এই x দ্রব্য 0 হলে y দ্রব্য যদি 40 হয়, এই x দ্রব্য 0 অবস্থায় y দ্রব্য 40, তার মানে প্রথমে দিতে হবে এখানে। এই বিন্দুটা তোমরা অনেকেই করতে জানো না। হ্যাঁ, x দ্রব্য 0 হলে y দ্রব্য 40, তার মানে x দ্রব্য 0 অবস্থায় y দ্রব্য কোথায়, যেটা সেখানে তুমি বিন্দুটা দিবে 40 আমরা বিন্দুটা দিলাম। হয়ে গেছে 194 জন। 194 জন দেখতেছি আজ 6 জন, জাস্ট 6 জন আমরা চাই। সবাই ক্লাস শেয়ার করো, আজ 6 জন লাগবে। হ্যাঁ, এরপরে চলে আসি আমরা। এরপরে 2 নম্বর বিন্দু হচ্ছে 10 এর সাথে 30, মানে x দ্রব্য 10 হলে, এই x দ্রব্য যদি 10 হয় y দ্রব্য হবে কত, x দ্রব্য 10 হলে y দ্রব্য হবে 30, x দ্রব্য 10 হলে y দ্রব্য হবে 30, তাহলে x সাথে 30 এটা হবে বিন্দু। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিন্দু। হ্যাঁ, তারপরে চলে আসি। এরপর হচ্ছে x দ্রব্য যদি হয় 30, y দ্রব্য হবে 10। এই x দ্রব্য যদি হয় 30, y দ্রব্য হবে 10। 10 কোথায়, এখানে, এই দেখো 10 এর সাথে 30 এর বিন্দু, এই যে বিন্দুটা এখানে হবে। তারপরে x দ্রব্য যদি হয় 40, y দ্রব্য হবে 0, অর্থাৎ এই x দ্রব্য যদি হয় 40, y দ্রব্য 0, x দ্রব্য 40 হলে এই y দ্রব্য তখন 0, তার মানে 0 অবস্থায় 40, এখানে হবে বিন্দুটা। হ্যাঁ, তাহলে এই সবগুলো বিন্দু এখন আমরা যোগ করে দিব। এই সবগুলো বিন্দু যোগ করলে আমরা যেই রেখাটা পাবো, এই সবগুলো বিন্দু যোগ করলে আমরা যেই রেখাটা পাবো, সেই রেখাটাকে আমরা বলবো যে কি রেখা বলো তো, এটাকে আমরা বলবো পিপিসি কার্ভ, মানে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এখন প্রশ্ন তোমাদের একটা মাথায় ঘুরতেছে, স্যার আমরা তো পিপিসি কার্ভ আঁকি, সেই কার্ভটা এরকম হয়, পিপিসি কার্ভটা এরকম হয়। হ্যাঁ, মূলত পিপিসি কার্ভটা এরকমই হয়। তবে আসলে আমরা জানি এই পিপিসি কার্ভটা এসে থাকে কোত্থেকে জানো, সুযোগ ব্যয় থেকে। সুযোগ ব্যয়, হ্যাঁ, সুযোগ ব্যয় আবার 3 ধরনের হয়, সেটা একটু বলে ফেলি। সুযোগ ব্যয় রেখাটা 3 ভাবে হতে পারে। এক, সুযোগ ব্যয় রেখাটা এরকম হতে পারে, এটাকে বলা হয় ক্রমবর্ধমান সুযোগ ব্যয়। আর এটাকে বলা হয় যে ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় রেখা। আর এটাকে বলা হয় স্থির হারে সুযোগ ব্যয় রেখা। অর্থাৎ একটা দ্রব্যের যতটুকু বৃদ্ধির ফলে অপর দ্রব্যের যদি সেম পরিমাণে হ্রাস করতে হয়, তাহলে সেই সুযোগ ব্যয় রেখাটা স্ট্রেট লাইন হয়। হ্যাঁ, আর এটা হচ্ছে ক্রমবর্ধমান, এটা হচ্ছে ক্রমহ্রাসমান সুযোগ ব্যয় রেখা। তো এই ক্রমবর্ধমান যেটা সুযোগ ব্যয় রেখা, সেটা কিন্তু আমাদের পিপিসি কার্ভ হয় এক্স্যাক্টলি। তবে এটা রেখাটা কি স্ট্রেট লাইন হয়ে গেছে, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নাই। পরীক্ষায় যে মান দিবে তুমি তোমার মতো করে সেই মান অনুযায়ী করবা, সেটাই আনসার, এটা তোমার আনসার। হ্যাঁ, এরকম কার্ভ হইতে হবে এবং কোনো বাধ্যতামূলক নাই। ঠিক আছে, তোমার যেটা প্রশ্ন দিবে সে অনুযায়ী করবা। ঠিক আছে, স্ট্রেট লাইন হইতে পারে, কোনো সমস্যা হবে না। স্ট্রেট লাইন হইতে পারে, কোনো প্রবলেম হবে না। ওকে ওকে, যারা ক্লাস করতেছো সবাই ক্লাস শেষ পর্যন্ত করবে, এবং আমি এখানে টোটাল 13টা ক্লাস নিব তোমাদের এসএসসি পরীক্ষার আগে। এই 13টা ক্লাস সবাই মনোযোগ সহকারে করবা। প্রত্যেকটা অধ্যায়ের উপর আমি একটা ক্লাস নিব, যেমন আগামী তবে শুধুমাত্র প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের উপর 2টা ক্লাস নিব, কারণ এটা অনেক বড় অধ্যায় এবং হচ্ছে এখান থেকে সবচেয়ে বেশি তোমাদের সিকিউ আসবে। মিনিমাম 3টা সিকিউ আসবে, মিনিমাম। ভাগ্য ভালো হলে 4টা আসতে পারে, সেটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। আগামী কি বারে, আজকে শনিবার, তো আগামী আমরা সোমবারে আমরা পড়বো। হ্যাঁ, একদিন মাঝখানে গ্যাপ রেখে রেখে আমাদের ক্লাসগুলো সাজানো হয়ে আছে। আগামী সোমবারে আমরা হচ্ছে প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় পড়বো। সবগুলো ক্লাস সুন্দর করে করলে আশা করছি তোমাদের সিকিউতে আর প্রবলেম থাকবে না। তাহলে আমরা প্রথম আনসার করে ফেললাম 3 নাম্বারটা, উদ্দীপকের আগে উৎপাদক সমরেখা অঙ্কন করো। স্যার অঙ্কন করে দিলে কি আনসার হয়ে যাবে? না, তোমাকে একটু ব্যাখ্যা করতে হবে। কেমনে, তুমি কিভাবে চিত্র রাখছো সেভাবে। তো এবার চিত্রে ভূমি অক্ষে x দ্রব্য, লম্ব অক্ষে y দ্রব্য ধরে উৎপাদন সমরেখা অঙ্কন করা হলো। হ্যাঁ, যেখানে আমরা দেখতে পাই যে x দ্রব্যের উৎপাদন 0 হলে y দ্রব্য 40, এখানে দেখলে হবে x দ্রব্যের উৎপাদন 0 হলে y দ্রব্য 40, এক দ্রব্য উৎপাদন যথাক্রমে 10, 30, 40 হলে y দ্রব্য উৎপাদন কি হবে 30, 10, 0, এবং সেই প্রাপ্ত বিন্দুগুলো যদি আমরা যোগ করি, তাহলে আমরা কি পাচ্ছি, একটা পিপিসি কার্ভ বা উৎপাদন সমরেখা রেখা পাচ্ছি। এইটুকু তোমাকে ব্যাখ্যা করতে হবে। জাস্ট ভূমি অক্ষে কি, লম্ব অক্ষে কি, সেটা ব্যাখ্যা করবা। একটা হচ্ছে ভূমি অক্ষে কি, লম্ব কি, সেটা ব্যাখ্যা করবা 1 নাম্বার পয়েন্টে। 2 নাম্বার পয়েন্টে হচ্ছে এইটা কত ধরলে এটা কত দূরত্ব সেটা বলবা। তারপর রেখাটা দেখতে কেমন হচ্ছে সেটা ব্যাখ্যা করতে পারো। যদি এটা স্ট্রেট লাইন হয়েছে আমাদের রেখাটা, কিন্তু এটা কার্ভ হওয়া উচিত আর কি, পিপিসি কার্ভ আর কি। যেহেতু এখানে মানগুলো ওরা ঠিক মতো ধরে নাই, মানে ক্রমহ্রাসমান হারে ধরে নাই, সেজন্য হচ্ছে, সরি, ক্রমবর্ধমান হারে ধরে নাই, সেজন্য হচ্ছে এরকম হয়েছে। ওকে, সিকিউর জন্য কোন চ্যাপ্টার স্কিপ করা যায়? তুমি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ছাড়া অন্য যে কোনো অধ্যায় তুমি স্কিপ করতে পারবা, তবে প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় তোমাকে অবশ্যই পড়তে হবে। এছাড়া তুমি অন্য আরেকটা অধ্যায়, জাস্ট একটা অধ্যায় স্কিপ করতে পারবা, একটা, বেশি না, একটা করতে পারবা, তবে দ্বিতীয় অধ্যায় করা যাবে না। দ্বিতীয় অধ্যায় তোমাকে লিখতেই হবে, প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় তোমাকে করতেই হবে। কই এখন আমরা 200 জন করতে পারতেছি না, 192, 94, 95 ঘুরতেছি, কিন্তু আর 8 জন আমরা যুক্ত হতে পারতেছি না। সবাই একটু শেয়ার করে দাও তো, একযোগে সবাই শেয়ার করে দাও তো, এখনই হয়ে যাবে 200 জন, দেখবে এখনই হয়ে যাবে। আচ্ছা, এরপর কি বলছে দেখো, 4 নম্বর প্রশ্ন আমাদেরকে বলেছে যে, হ্যাঁ 4 নম্বর প্রশ্ন আমাদের কি বলছে যে প্রাপ্ত উৎপাদন সমরেখা রেখার প্রেক্ষিতে অর্থনৈতিক সমৃদ্ধি এবং মন্দা কিভাবে নির্দেশ করে
তা ব্যাখ্যা করো। আমরা একটা জিনিস খেয়াল করবা, আমি যদি বলি একটা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি বা অর্থনৈতিক কি মন্দা কেমনে আমরা নির্ধারণ করতে পারি, সেটা আসলে কিভাবে করা যায় সেটা আমি তোমাদেরকে একটু বোঝায় বলি কেমনে করা যায়। আমি যদি বলি এটা একটা উৎপাদন সীমার রেখা, ভালো করে বুঝবা, এটার উৎপাদন সীমার রেখা, মনে করো এটা 2025 সালের বাংলাদেশের উৎপাদন সীমার রেখা, ঠিক আছে, উৎপাদন সীমার রেখা। 2026 সালে যদি বাংলাদেশের উৎপাদন সীমার রেখাটা এইদিকে যায়, 2026 সালে যদি বাংলাদেশের উৎপাদন সীমার রেখাটা মূলবিন্দু থেকে বাইরের দিকে যায় বা আরো উপরের দিকে শিফট হয়, তাহলে সেটাকে আমরা বলি যে অর্থনৈতিক সমৃদ্ধি হয়েছে। কি হয়েছে সেটাকে আমরা অর্থনৈতিক, এটাকে আমরা অর্থনৈতিক কি বলি, এটাকে আমরা সমৃদ্ধি বলি। তাহলে এটা কি লিখবো আমরা, সমৃদ্ধি লিখবো। ওকে, আবার আমি যদি বলি যে 2026 সালে যদি এই রেখাটা এই পাশে শিফট না করে যদি ভিতরের দিকে শিফট করতো 2026 সালে, মনে করো 2026 সালে বাংলাদেশের উৎপাদন সীমার রেখাটা কমে গিয়েছে, হ্যাঁ, মূলবিন্দুর দিকে মূলবিন্দুর দিকে সরে এসেছে বা মূলবিন্দুর দিকে চলে আসছে, তাহলে সেটাকে আমরা অর্থনৈতিক কি বলবো, সেটাকে আমরা অর্থনৈতিক মন্দা বলবো। কি বলবো বলতো, অর্থনৈতিক মন্দা আমরা বলবো, ঠিক আছে, মন্দা বলবো। ক্লিয়ার? তাহলে উৎপাদন সীমার রেখার বাইরের দিকে শিফট করলে অর্থনৈতিক সমৃদ্ধি বোঝাবে, ভিতরে শিফট করলে মন্দা বোঝাবে। এটা সুন্দর করে তোমাকে ব্যাখ্যা করতে হবে, আর কিছুই না। কারণ উৎপাদন সীমার রেখার বাইরের দিকে শিফট করা মানে কি, উৎপাদনের পরিমাণটা বাড়া বা তোমার প্রোডাকশন পসিবিলিটিটা বৃদ্ধি পাওয়া। আর উৎপাদন সীমার রেখা যদি ভিতরের দিকে শিফট করে, তার মানে হচ্ছে তোমার অর্থনৈতিক মন্দা হয়, কারণ উৎপাদন কমে যাচ্ছে, তোমার ক্যাপাসিটি কমে যাচ্ছে, উৎপাদনের ক্ষমতা কমে যাচ্ছে। বোঝা গেছে? আমরা কি বুঝছি? ওকে, তাহলে আমরা আশা করি এই 4 নাম্বারটা আমরা ব্যাখ্যা করতে পারবো। চলে আসি আমরা এই পরবর্তী কোশ্চেনে। একটা চিত্র দেওয়া আছে, হ্যাঁ, বলছে যে একজন কৃষক 1 বিঘা জমিতে গম ও আলু সম্ভাব্য ফলনের তথ্য একটি রেখার সাহায্যে তুলে ধরা হলো। 1 বিঘা জমিতে বলেছে, হ্যাঁ, কারণ জমির পরিমাণ স্থির বা জমির পরিমাণ আমাদের সীমাবদ্ধ। এটা একটা উৎপাদন সীমানা রেখা। এখানের মধ্যে আমাদেরকে বলেছে যে 1 নাম্বার বেস্টিক অর্থনীতি কাকে বলে। আমরা সবাই জানি, হ্যাঁ, একটু সবাই বলো তো, একটু দেখি, সবাই একটু সংজ্ঞা লিখবা কমেন্ট বক্সে, দেখি কারা কারা পারো। জাস্ট 30 সেকেন্ড সময় দিচ্ছি, দ্রুত বলবো। বেস্টিক অর্থনীতি কাকে বলে? আমরা জানি 1933 সালে রাগনার ফিশ অর্থনীতিকে 2 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে বেস্টিক অর্থনীতি আর একটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি। তো বেস্টিক অর্থনীতি বলতে আমরা আসলে কি বুঝে থাকি, দেখি কমেন্ট বক্সে বলতে হবে সবাইকে। বেস্টিক অর্থনীতি বলতে আমরা আসলে কি বুঝে থাকি? পাস করার জন্য আপাতত কোন কোন অধ্যায় পড়বো? দেখো, পাস করার জন্য আপাতত কোনো সিস্টেম নাই তোমাদের। মোটামুটি আমি বলছি 5টা অধ্যায় পড়তে হবে কম্পালসারি, প্রথম পত্রে 2টা অধ্যায় কম্পালসারি পড়তে হবে, বাকি তুমি যে কোনো একটা অধ্যায় স্কিপ করতে পারবে। সেকেন্ড পেপারের ক্ষেত্রে তুমি যে কোনো একটা অধ্যায় স্কিপ করতে পারো তোমার ইচ্ছা অনুযায়ী, তবে অবশ্যই তোকে 5টা অধ্যায় পড়তে হবে ভালো রেজাল্ট করতে চাইলে। ভাইয়া বলো সবাই। হ্যাঁ, বর্ণাগুলো আমি বলে দিচ্ছি, তো বর্ণাগুলো বলে দিব, চিত্রের সাথে বর্ণাগুলো বলে দিব, কোনো সমস্যা নেই। বলতে হবে সবাইকে, বর্ণাগুলো বলতেছি ভাইয়া। হ্যাঁ, রনি আছে অর্থনীতি, যা সকাল বুঝি নাই তোমার কথা। হ্যাঁ, অর্থনীতি যে শাখায় ছোট ছোট বিষয় আলোচনা করা হয় তাকে বেস্টিক অর্থনীতি বলা। আচ্ছা, একজন বলছে, আরেকজন বলছে অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে বেস্টিক অর্থনীতি বলে। এইগুলো কি বলো? আশপাতুন তামান্না, এটা কি বলো? সম্পদের তুলনায় অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে বেস্টিক অর্থনীতি বলে, এটা কি কথা বললা? হবে? এই যে সুন্দর বলেছে আমাদেরকে, সেলিম বলেছে সুন্দর, খুব সুন্দর। সেলিম ইসলাম বলেছে আমাদেরকে অর্থনীতির প্রতিটি এককের আচরণ যখন পৃথক পৃথকভাবে বিশ্লেষণ করা হয় তখন তাকে বেস্টিক অর্থনীতি বলে। তো যদিও বেস্টিক বানান ঠিক হয় নাই, আচ্ছা যাই হোক, বেস্টিক অর্থনীতি বলে। হ্যাঁ, এবার বলবো, ঠিক আছে। মারিয়া বলেছে, হ্যাঁ, মারিয়ারটাও ভালো হয়েছে, নাদিয়ারটাও ভালো হয়েছে, শিহাবেরটাও ভালো হয়েছে। রাকিব ভাইয়া আপনার ক্লাস অনেক দিন ধরে করতেছি, লাইভ ক্লাস, থ্যাংক ইউ। কেমন আছেন ভাইয়া? ভালো আছে আলহামদুলিল্লাহ। টিয়া আছে ভাইয়া, 10ম অধ্যায়টা স্কিপ করলে সমস্যা হবে না? সমস্যা নাই, তবে প্রথম পথে দ্বিতীয় স্কিপ করবে না কেউ, ঠিক আছে। ওকে, তাহলে কি বলেছি, বেস্টিক অর্থনীতি কাকে বলে? আমরা বলবো যে অর্থনীতির প্রতিটি এককের আচরণ যখন আমরা সামষ্টিকভাবে আলোচনা না করে পৃথক পৃথক ভাবে বা ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে আলোচনা করি তখন সেটাকে আমরা বেস্টিক অর্থনীতি বলি। এর বলছে 2 নম্বরে, অর্থনীতিতে নির্বাচন সমস্যা কেন দেখা দেয়? নির্বাচন সমস্যা কেন দেখা দেয়? কারণ আমাদের কাছে সম্পদ সীমিত।
আমার নির্বাচন কেন করতে হয়? মনে করো আমার কাছে 100 টাকা আছে, কিন্তু আমার অভাব আছে, 100 টাকা দিয়ে আমার বিরিয়ানিও খাইতে ইচ্ছে করে, 100 টাকা দিয়ে ঘুরতে যেতে ইচ্ছে করে, 100 টাকা টি শার্টও খাইতে ইচ্ছে করে, সরি টি শার্টও পরতে ইচ্ছে করে। হ্যাঁ, তো আমার কাছে সম্পদ আছে একটা, কিন্তু অভাব আছে অনেক বেশি। তার কারণে আমাদেরকে নির্বাচন করতে হয় কোন অবটা আমার কাছে সবচেয়ে আগে গুরুত্বপূর্ণ, সেটা আমাদেরকে বেছে নিতে হয়। তাই সম্পদ সীমিত হওয়ার কারণে আমাদের নির্বাচন প্রয়োজন পড়ে। তাহলে আনসার কি হবে? অর্থনীতির নির্বাচন সমস্যা কেন দেখা দেয়? আনসার হচ্ছে সম্পদ সীমিত হওয়ার কারণে বা সীমাবদ্ধ সম্পদ হওয়ার কারণে, অসীম অভাব এবং সীমাবদ্ধ সম্পদ হওয়ার কারণে আমাদের নির্বাচন সমস্যাটা ফেস করতে হয়। ঠিক আছে, এরপর চলে আসি আমরা 3 নাম্বার। বলছে কৃষিবিদ উদ্দীপকের রেখাটির সাহায্যে যা দেখিয়েছেন তা ব্যাখ্যা করো। এই যে এখানে কৃষিবিদ উৎপাদন, এখানে কি দেখিয়েছেন? এখানে দেখিয়েছেন যে তার একটা জমি আছে 1 বিঘা জমি, যেই জমিতে সে যদি উৎপাদন করে, আমি পরের স্লাইডে যাই এবং সেখানে ব্যাখ্যা করি। এই যে দেখো, বলছে কৃষিবিদ এখানে কি ব্যাখ্যা করেছেন এই চিত্রের মাধ্যমে সেটা বলছে। তা আমরা দেখতে পাচ্ছি এই জমিতে, যে জমিতে সে চাষ করছে, সেই জমিতে আমি যদি একটু সূচি আকারে দেখানোর চেষ্টা করি, সেই জমিতে আসলে সে কি করতে চাচ্ছিল, দুইটা সে ফসল উৎপাদন করছে। একটা হচ্ছে গম, হ্যাঁ, একটা হচ্ছে গম যেটা হচ্ছে প্রতি মণ আকারে দেওয়া আছে, আর একটা হচ্ছে তোমার আলু দেওয়া আছে, আলু। হ্যাঁ, তো দেখো গমের উৎপাদন এখানে কি দেওয়া আছে? গমের উৎপাদন এখানে হচ্ছে যখন আমি বলতে পারি গমের উৎপাদন যখন 0, তখন তোমার এই আলুর উৎপাদন হচ্ছে 60। তার মানে এখানে একটা আমি সংমিশ্রণ পাচ্ছি। গমের উৎপাদন 0 হলে তার আলুর উৎপাদন হচ্ছে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে 60 টাকাও সে উৎপাদন করতেছে। আবার গমের উৎপাদন যদি 5 হয়, তখন আলুর উৎপাদন হচ্ছে 55। গমের উৎপাদন যদি 5 হয়, এই দেখো গমের উৎপাদন 5 অবস্থায়, আলুর উৎপাদন কি 55, তাহলে 55। আবার দেখো সে যদি গমের উৎপাদন আরো বাড়িয়ে দেয়, গমের উৎপাদন যদি আরো বেড়ে 10 করে, তখন তার আলুর উৎপাদন হয়ে যায় 45। আবার তার গমের উৎপাদন যদি 15 হয়, তাহলে তার সে অবস্থায় তার হচ্ছে আলুর উৎপাদন 30। আরো যদি বলি তার যদি গমের উৎপাদন একদম সর্বোচ্চ হয় 20 হয়, গমের উৎপাদন যদি সর্বোচ্চ 20 হয়, তখন আবার এই আলুর উৎপাদন 0। আলুর উৎপাদন 0 অবস্থায় গমের উৎপাদন কিন্তু কত? 20। ঠিক আছে, এই জিনিসটা সেখানে উপস্থাপন হচ্ছে যে একটা জমিতে সে যদি চাষ করে, সে কি কি সংমিশ্রণ উৎপাদন করতে পারে। যেমন তার গমের উৎপাদন 0 হলে আলুর উৎপাদন 60, গমের উৎপাদন 5 হলে আলুর উৎপাদন 55, গমের উৎপাদন 10 হলে আলুর উৎপাদন 45, গমের উৎপাদন 15 হলে আলুর উৎপাদন 30, গমের উৎপাদন 20 হলে আলুর উৎপাদন 0। অর্থাৎ এটা দ্বারা সে বোঝাচ্ছে যে তার জমিতে সে সম্ভাব্য কেউ উৎপাদন করতে পারে। অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা সম্পর্কে এখানে বলা হচ্ছে, বা উৎপাদন সম্ভাবনা যেখান থেকে আমরা যদি একটা সূচি করি, সেটা হচ্ছে একটা উৎপাদন সম্ভাবনা সূচি। ওই জমিতে কি জমি? 1 বিঘা জমিতে, যে জমিতে সে ফসল উৎপাদন করতেছে সেটা। ঠিক আছে, আনসার হচ্ছে এটা। এরপর জানাবে কি বলছে কোন কৃষক যদি এম বিন্দুতে উৎপাদন করে তবে কি তাকে দক্ষ কৃষক বলা যায়? এম বিন্দু কোটা, এই যে এটা বলছে এই বিন্দুতে সে যদি উৎপাদন করে তাকে কি দক্ষ কৃষক বলা যাবে? কেন? বুঝিয়ে লিখো। হ্যাঁ, মানে তাকে দক্ষ কৃষক বলা যাবে কিনা, যদি বলা যায় না, তাহলে কেন না সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। প্রথমত আমি যদি বলি, ভালো করে খেয়াল করবা, আমি যদি বলি এই যে উৎপাদন সম্ভাবনা রেখা, দুইটা পয়েন্ট মনে রাখবা। একটা পয়েন্ট হচ্ছে এই উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের কোনো বিন্দুতে, বাইরে মানে হচ্ছে এরকম বাইরে, উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে যে কোনো বিন্দু হতে পারে, উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে কোনো বিন্দুতে উৎপাদন সম্ভব নয়। এটাকে আমরা বলি অর্জনযোগ্য বিন্দু বা অসম্ভব উৎপাদন বিন্দু। কেন? কারণ এই বিন্দুগুলোতে উৎপাদন করতে বললে এটার ফলে আমাদের যে সম্পদ আছে, সীমিত সম্পদ, সেটা দ্বারা আসলে এই বিন্দুগুলো উৎপাদন সম্ভব নয়। কেন নয়? কারণ আমাদের যে সম্পদ আছে সেই সম্পদ দ্বারা আমরা সর্বোচ্চ এই রেখাটা পর্যন্ত উৎপাদন করতে পারি, এর বাইরে আমরা উৎপাদন করতে পারি না, কারণ আমাদের কাছে সীমিত সম্পদ। তাই বলবো যে উৎপাদন সম্পর্কের বাইরে কোনো বিন্দু আমাদের অর্জনযোগ্য নয় বা অসম্ভব উৎপাদন বিন্দু। অন্যদিকে উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে যে কোনো বিন্দুতে, উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে যে কোনো বিন্দু উৎপাদন সম্ভব, তবে এটার ফলে সম্পদের দক্ষ ব্যবহার হয় না বা অপচয়কে নির্দেশ করে, বা এটার ফলে সম্পদের দক্ষ ব্যবহার হয় না, বা এটাকে আমরা বেকারত্ব বিন্দু বলে থাকি। যেমন এই যে এম বিন্দু, এটা উৎপাদন সম্ভাবনা একটা ভিতরের বিন্দু। এই এম বিন্দু উৎপাদন করলে আমাদের সম্পদের দক্ষ ব্যবহার হবে না। স্যার কেন হবে না? তুমি চিন্তা করে দেখো, আমি যদি বলি যে এই এম বিন্দু অবস্থায় আমাদের গমের উৎপাদন হচ্ছে 10, তুমি খেয়াল করো, আমি যদি গম 10 করি, নর্মালি আমি গম 10 করলে আমি তখন উৎপাদন করতে পারতাম আলু 45। দেখো এই যে আমি যদি গম 10 করি, হ্যাঁ, তখন আমি আলু উৎপাদন করতে পারতাম 45, নর্মালি এটা করতে পারতাম। গমের উৎপাদন 10 হলে আলুর উৎপাদন কত হয়? গমের উৎপাদন 10 হলে আলুর উৎপাদন কত হয়? 45 হয়। গমের উৎপাদন 10 হলে কি আলুর উৎপাদন 45, এটা হচ্ছে আমাদের বিন্দু হওয়ার কথা ছিল এখানে।
কিন্তু হচ্ছে এখানে, তার মানে আলুর উৎপাদন যদি আমি 10 গমের উৎপাদন 10 করি, তখন আলু উৎপাদন করতেছি আমি 30। আমি করতে পারতাম গমের 10-এর সাথে 45, কিন্তু করতেছি তার চেয়ে কম 30 করতেছি। 10-এর সাথে 45 করতে পারতাম, সেখানে 30 করতে পারতেছি। তার মানে আমাদের উৎপাদন সরবরাহ আমরা যতটুকু উৎপাদন করতে পারতাম তার চেয়ে কম উৎপাদন করতেছি। তো আমাদের সম্পদগুলোকে আমরা পর্যাপ্ত বা দক্ষ ব্যবহার করছি না, যার ফলে আমরা কি বলতে পারি যে আমাদের অদক্ষ অঞ্চল বলতে পারি, যা বা বলতে পারি যেরকম এটা হচ্ছে বেকারত্ব অঞ্চল। কেন? কারণ উৎপাদন যদি আমরা কম করি তাহলে লাভ কম হবে, প্রফিট কম হবে। আর প্রফিট কম হলে সঞ্চয় কম হয়, টাকা পয়সা সেভ কম হয়। টাকা পয়সা সঞ্চয় কম হলে মূলধন গঠন কম হয়, মূলধন গঠন কম হলে নতুন নতুন বিনিয়োগ কম হয়। হ্যাঁ, যার টাকা পয়সা লাভ হবে তখনই তো আমরা মানুষ বিনিয়োগ করে না, আরো বেশি বিনিয়োগ করে। তাহলে বিনিয়োগ কম হবে, আর বিনিয়োগ কম হলে কর্মসংস্থান কম হবে, আর কর্মসংস্থান কম হলে বেকারত্ব দেখা দিবে। কি দেখা দিবে? বেকারত্ব দেখা দিবে। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি যে আমাদের এটা হচ্ছে কি অদক্ষ অঞ্চল, বা এটাকে আমরা বলতে পারি যে বেকারত্ব অঞ্চল। ক্লিয়ার? কই মানুষজন এত কম কেন? সবাই সবাই শেয়ার করে দাও। হ্যাঁ, সবাই শেয়ার করে দাও, যারা আছো সবাই শেয়ার করে দাও, এবং হচ্ছে ক্লাস শেষ পর্যন্ত থাকবা। ঠিক আছে, ওকে। তারপর আমরা চলে আসি, তাহলে আমাদের আনসার কি হবে যে এমবি উৎপাদন করলে আমরা তাকে দক্ষ কৃষক বলতে পারবো না, কারণ সেক্ষেত্রে সে যদি গম উৎপাদন করে 10, সে আলু উৎপাদন করতে পারতো 45, কিন্তু তার চেয়ে সে কম করতেছে, 30 করতেছে। তার মানে তাকে আমরা দক্ষ কৃষক বলতে পারবো না। ঠিক আছে, এরপর চলে আসছি আমরা। এরপর আমরা বলবো 3 নাম্বার কি চিত্র আঁকতে হবে। একটা জন বলছে হ্যাঁ আঁকতে পারো, সমস্যা নাই, না আঁকলে সমস্যা নেই, তবে আঁকলে ভালো। 4 নাম্বার ক্ষেত্রে সেম, তুমি আঁকলে চিত্রটা আঁকলে তোমার জন্য বেশি ভালো, স্যার বেশি তোমাকে নাম্বার দেওয়ার চেষ্টা করবে। এরপর চলে আসি আমরা 3 নাম্বার কোশ্চেনে। একটা উদ্দীপক দেওয়া আছে সেম আগের মতো, প্রাপ্ত বিন্দুও দেওয়া আছে সাথে। এরপর এখানে বলছে এক্স এবং ওয়াই দ্রব্যের দুটি উৎপাদন সম্ভাবনা সূচি দেওয়া আছে। ওকে, বলছে শ্রমনিবিড় উৎপাদন কৌশল কি? শ্রমনিবিড় উৎপাদন কৌশল মানে হচ্ছে যেখানে বেশি বেশি শ্রমিকের ব্যবহার হয়, মূলধন কম ব্যবহার হয়, সেটাকে আমরা বলি শ্রমনিবিড় উৎপাদন কৌশল। অর্থাৎ যেখানে উৎপাদন কি হবে কি মানে শ্রমিকদেরকে বেশি কি লেবার ইন্টেন্সিভ বলা হয় শ্রমনিবিড়। অর্থাৎ যেখানে শ্রমগণ বা বলতে পারে যেখানে শ্রমিক বেশি মূলধন কম ইউজ করে উৎপাদন করা হয়, সেটাকে শ্রমনিবিড় উৎপাদন কৌশল বলা হয়। 2 নম্বর বলছে বিশেষ অভাব সীমিত। ব্যাখ্যা করো। বলছে বিশেষ অভাব সীমিত। বিশেষ অভাব সীমিত মানে কি? আমাদের অভাব অসীম, আমাদের অভাব অসীম, কিন্তু একটা নির্দিষ্ট দ্রব্যের অভাব কিন্তু আমাদের কাছে অসীম না। স্যার কেমনে? মনে করো তোমার কাছে আমি যদি বলি তোমার কিসের অভাব আছে, তুমি বলবে স্যার আমার হচ্ছে আইফোনের অভাব আছে। এখন তোমাকে আমি একটা মনে করো আইফোন অভাব আছে, সেটা ওইটা যদি পূরণ করে দিই, মানে ওই আইফোন তোমাকে দিয়ে দিই, তখন তোমাকে যদি জিজ্ঞেস করি তোমার এখন কিসের অভাব আছে, তুমি বলবে স্যার এখন আমার একটা গাড়ির অভাব আছে। গাড়ি যদি অভাব পূরণ করে দিই, তুমি বলবে স্যার এখন যদি, তারপর যদি তোমাকে আমি বলি যে এখন তোমার কিসের অভাব আছে, তুমি বলবে স্যার আমার একটা প্লেনের অভাব আছে। তার মানে অভাবগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন, মানে বিভিন্ন ভিন্ন ভিন্ন জিনিসের উপর অসীম আর কি। তোমাকে যত দিবে তত তুমি চাইবে। কিন্তু আমি যদি বলি স্পেসিফিক যদি বলি, তোমাকে মনে করো আমি একটা মোবাইল দিলাম, হ্যাঁ, তুমি বলছো তোমার কিসের অভাব আছে, তুমি বলছো স্যার আমার একটা ফোনের অভাব আছে, দামি ফোন দিলাম, দামি ফোন। তারপর তোমাকে যদি বলি তোমার দামি ফোনের অভাব আছে, তুমি বলছো হ্যাঁ আছে, আরেকটা দিলাম তোমাকে দামি ফোন, 2টা 3টা 4টা 5টা দিলাম। এরপরে কি তোমার ওই নির্দিষ্ট দ্রব্যের অভাব কি অসীম থাকবে? না, ওই দ্রব্যের যে প্রান্তিক বলছে সেটা কমতে 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 একটা সময় গিয়ে তোমার জিরোতে চলে আসবে। তার মানে ওই দ্রব্যের তোমার আর তোমার প্রয়োজন হবে না। বুঝা গেছে বিষয়টা? মানে একটা দ্রব্য তোমাকে দিতে থাকলে সেই দ্রব্যের প্রতি প্রান্তিক আস্তে 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 কমতে থাকবে, কমতে কমতে জিরোতে চলে আসবে। জিরোতে চলে আসা মানে কি ওই দ্রব্যের প্রতি তোমার আর কোনো কি থাকবে না, তোমার অভাব থাকবে না, অসীম হবে না অভাব। তাই বলছে বিশেষ দ্রব্যের অভাব অসীম। এমনি স্বাভাবিকভাবে অভাব অসীম, কিন্তু সরি এমনি স্বাভাবিকভাবে অভাব অসীম, কিন্তু বিশেষ দ্রব্যের অভাব হচ্ছে সসীম। তার মানে বিশেষ একটা দ্রব্যের প্রতি তোমার অভাবটা কিন্তু একটা সময় গিয়ে কমে যাবে। এখন বলতে পারো স্যার আমার টাকার অভাব আছে, অনেক টাকা প্রয়োজন, তোমাকে টাকা দিতে 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 অনেক টাকা দিলাম, তুমি তখন বলবে স্যার আমার আর টাকা লাগবে না। সত্যি বলতেছি, যাদের অনেক বেশি টাকা আছে তারা কিন্তু আর টাকার পেছনে ধরে না, বা তাদের আর টাকার প্রয়োজন বোধ করে না। হ্যাঁ, যদিও টাকার ক্ষেত্রে অনেক পরে গিয়ে সেটা রিয়েলাইজ করে, কিন্তু অন্য দ্রব্যের ক্ষেত্রে বেশি হয়। তোমার কিছু দিলে তুমি এরপরে তুমি বলবে যে স্যার আমার আর লাগবে না, কারণ আমার অনেক আছে। তার মানে বিশেষ একটা দ্রব্যের প্রতি আমাদের অভাব সসীম, কিন্তু নর্মালি অনেকগুলো দ্রব্য যদি বলি তাহলে সেক্ষেত্রে আমাদের অভাব অসীম হয়ে থাকে। এই কথাটা বোঝাতে যাচ্ছি, বুঝছো কিনা বলো সবাই? আমরা কি বুঝছি? ওকে, তাহলে আমরা চলে আসি এরপর 3 নাম্বার। 3 বলছে উদ্দীপকের আলোকে উৎপাদন সময়টা রেখা অঙ্কন করো। তোমরা কি পারবে এটা আঁকতে? আগের মতো করে এটা দিয়ে উৎপাদন সময় রেখা আঁকতে পারবা? একটু বলতে পারবে কিনা, নাকি আমি দেখাই দিব? উৎপাদন সময় রেখা আঁকতে পারবে এটার মাধ্যমে?
এই সূচির মধ্যে উৎপাদক সীমারেখা আঁকতে পারবা? একটু বলো সবাই, দ্রুত বলবা। উৎপাদক সীমারেখা আঁকা যাবে কিনা? দ্রুত ধরবো এক্স দ্রব্য, হ্যাঁ, উপর ধরবো আমার হচ্ছে ওয়াই দ্রব্য, হ্যাঁ, ওয়াই দ্রব্য ধরলাম। তাহলে এক্স দ্রব্যের ক্ষেত্রে আছে 0, এভাবে করে 0 থেকে 70 আছে। তাহলে আমরা নির্দিষ্ট অনুপাতে আঁকাই, হ্যাঁ, এখানে যে সংখ্যা আছে সেই সংখ্যা হুবহু হবে না, কারণ এখানে প্রত্যেকটা সমান হারে পরিবর্তন হয় না, বুঝছো, সেজন্য। তাহলে এখানে সর্বোচ্চ 70 আছে, আমি 10 করে ধরি। তাহলে 10, 20, 30, 40, 50, 60, 70 প্রত্যেকটা দ্রুত সমান রাখবা। 10 যদি এটা একটু বড় গেছে আমার, যাই হোক, 10, 20, 30, 40, 50, 60, 70। অন্যদিকে ওয়াই দ্রব্য যদি বলি, ওয়াই দ্রব্য হচ্ছে এখানে সর্বনিম্ন 0, সর্বোচ্চ 70। তাহলে এখানে 10 করে দেবে, 10, 20, 30, 40, 50, 60, 70। 10, 20, 30, 40, 50, হ্যাঁ, 60, 70। ওকে, বিন্দুগুলো আমরা বের করি। 0 এর সাথে 70 এর বিন্দু, হ্যাঁ, 0 এর সাথে 70। তার মানে এক্স দ্রব্য যদি 0 হয়, এক্স দ্রব্য যদি 0 হয়, ওয়াই দ্রব্য 70, তাহলে প্রথমে দেওয়া হবে আমাদের এখানে। এক্স দ্রব্য 0 হলে, এক্স দ্রব্য 0 হলে ওয়াই দ্রব্য 70, প্রথমে দেই এখানে। তারপর হবে এক্স দ্রব্য 40 হলে ওয়াই দ্রব্য 60। এক্স দ্রব্য যদি 40 হয়, এই যে 40, ওয়াই দ্রব্য হবে 60, 60 মানে এখানে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বিন্দু। তারপর হবে এক্স দ্রব্য যদি 50 হয়, ওয়াই দ্রব্য 50। এক্স দ্রব্য 50 হলে ওয়াই দ্রব্য 50, এটা হচ্ছে পরের বিন্দু। তারপরে এক্স দ্রব্য যদি 60 হয়, ওয়াই দ্রব্য 40। এক্স দ্রব্য যদি 60 হয়, ওয়াই দ্রব্য হবে 40, 40 ফুটা এই যেখানে। তারপরে এরপর হচ্ছে এক্স দ্রব্য যদি 70 হয়, ওয়াই দ্রব্য হবে 0। এক্স দ্রব্য 70 হলে ওয়াই দ্রব্য কত হবে? ওয়াই দ্রব্য 0, তার মানে 0 অবশ্যই 70 এখানে। তাহলে বিন্দুগুলো যোগ করলে হবে এরকম। এটা হচ্ছে আমাদের পিপিসি কার্ভ বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, ঠিক আছে? ওকে, আমরা কি পারবো? এটা সবাই রেসপন্স করো, সবাই রেসপন্স করবা। আর মানুষজন এত কম কেন? হ্যাঁ, মানুষজন এত কম হলে কেমন হবে? সবাই নিয়ে আসো, সবাই নিয়ে আসো, ক্লাসে নিয়ে আসো, বন্ধু বান্ধব যারা আছে সবাই জানাই দাও, ঠিক আছে? ক্লাস নিজের ওয়ালে শেয়ার করে দিবা। গ্রুপ ট্রুপ থাকলে তোমাদের কলেজের গ্রুপ, হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপ থাকলে সেখানে শেয়ার করে দিবা। ওকে, পারবো? তাহলে এটা ব্যাখ্যা করবো কি? চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্য, লম্ব অক্ষে ওয়াই দ্রব্য ধরে পিপিসি রেখো। আচ্ছা, বিন্দুগুলো দিনে আমরা, বিন্দুগুলো হচ্ছে এখানে হবে এ, বড় হাতের এ, বি, সি, ডি, ই বিন্দু, হ্যাঁ। আমরা বলবো চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্য, লম্ব অক্ষে ওয়াই দ্রব্য ধরে এ, বি, সি, ডি, ই পিপিসি রেখা অঙ্কন করা হলো বা উৎপাদক সীমারেখা অঙ্কন করা হলো। যেখানে আমরা দেখতে পাই এক্স দ্রব্য উৎপাদক 0 হলে ওয়াই দ্রব্য 70, এক্স দ্রব্য উৎপাদন 40, 50, 60, 70 হলে ওয়াই দ্রব্য যথাক্রমে 60, 50, 40, 0। এবার সেই প্রাপ্ত বিন্দুগুলো হচ্ছে এ, বি, সি, ডি, ই। এই সবগুলোর ভিতরে যোগ করলে আমরা কি পাবো? পিপিসি রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ আমরা পেয়ে যাব, ঠিক আছে? এই এবং আমি যদি বলি এই রেখাটা দেখতে কেমন, তাহলে আনসার হবে হচ্ছে এই রেখাটা মূলের দিকে কি হবে? অবতল হবে, হ্যাঁ, মূলের দিকে এটা পিছনের দিকে অবতল হবে। ও আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যারা তোমাদের 25-এ যারা শিক্ষার্থী আছো, যারা এখনো বেসিক নিয়ে সমস্যা আছে বা যারা চ্যাপ্টার বুঝো না, ইকোনমিক্স অনেক বেশি প্যারায় আছে, তোমরা কিন্তু আমাদের টি20 ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। টি20 ব্যাচে এখনো ভর্তি চলছে 499 টাকা, ডিসকাউন্টে ভর্তি চলছে 599 টাকা করছে, 499 টাকায় এখন ভর্তি হয়ে যেতে পারবা। দ্রুত পড়ালেখা পেজে মেসেজ দিয়ে ভর্তি হয়ে যাও। আর 26-এ যারা আছে, তোমাদের আমাদের গোল্ডেন ব্যাচ চলছে সব বিষয়ের, এবং হচ্ছে শুধু ইকোনমিক্সের জন্য 0 to hero ব্যাচ, সেটা তো ভর্তি হতে পারবা। আর 25-এ সব বিষয়ের একটা কোর্স আছে, যদিও সেখানে এখন এক্সাম চলতেছে, সেটা হচ্ছে র্যাপিড ব্যাচ, সেটা তো চাইলে ভর্তি হতে পারো, এক্সাম দিতে পারো। ওকে ওকে, এরপর চলে আসে আমরা 4 নাম্বার। বলছে কি? উদ্দীপকের আলোকে এক্স দ্রব্য 40, ওয়াই দ্রব্য 45 একক এবং এক্স দ্রব্য 70, ওয়াই দ্রব্য 60 একক উৎপাদন সম্ভব কি? যুক্তি সহ বিশ্লেষণ করো। ওই যে আমরা যেটা বলছি, উৎপাদন সীমারেখার বাইরে বিন্দু ভিতরে বিন্দু। মনে করো এই 4 নাম্বারের জন্য তুমি আবার কি করবা? আবার তোমাকে চিত্রটা পুরো রাখতে হবে। 4 নাম্বারের জন্য তোমাকে চিত্রটা আবার রাখতে হবে, হ্যাঁ। আমি এখানে 4 নাম্বারের জন্য পুরো চিত্রটা আবার রাখবো। সো মনে করো আঁকলাম এখানে। আঁকার পর এখন আমরা যেটা করব, হ্যাঁ, আঁকার পর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ওই বিন্দুগুলো বের করব, যেই দুটো বিন্দুর কথা বলতেছে সেটা বের করবো। যেমন এখানে বলছে এক্স দ্রব্য 40 হলে ওয়াই দ্রব্য, এক্স দ্রব্য 40 হলে ওয়াই দ্রব্য 45। তাহলে বিন্দুটা কোথায়? এক্স দ্রব্য 40 হলে ওয়াই দ্রব্য 45, তার মানে এই এক্স দ্রব্য যদি 40 হয়, ওয়াই দ্রব্য হবে 45। তাহলে এক্স দ্রব্য 40 হলে ওয়াই দ্রব্য 45 হলে আমি যদি বিন্দুটা বের করি, হ্যাঁ, এক্স দ্রব্য 40, ওয়াই দ্রব্য 45 হলে এক্স দ্রব্য 40, ওয়াই দ্রব্য যদি 45 হয়, 45 মানে এখানে, এই 45 সাথে 40 বিন্দুটা হবে এই জায়গাটাতে। মনে করি এটার নাম দিলাম ই, এটার নাম দিলাম এফ বিন্দু, হ্যাঁ। তারপরে আবার বলছে এক্স দ্রব্য যদি 70 হয়, ওয়াই দ্রব্য 60 করা যাবে কিনা? এক্স দ্রব্য যদি 70 মানে এখানে,
ওয়াই দেব 60 বলছে, তার মানে এই 60 এর সাথে এদিকে 70 হবে, বিন্দুটা হবে সরি আচ্ছা যাই হোক 60 এর সাথে 70 হবে, বিন্দুটা হবে এইখানে, এই জায়গাটাতে। হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটার নাম মনে করো যে ই এফ, এর নাম হচ্ছে, এটার নাম জি বিন্দু মনে করো। তাহলে দেখো আমাদের এক্স দেব 40 হলে, ওয়াই দেব 45 হলে, সেই বিন্দুটা হচ্ছে এফ বিন্দু, যেটা আমি অলরেডি বলে ফেলছি। এফ বিন্দু উৎপাদন সমারকার ভিতর বিন্দু, এই বিন্দু উৎপাদনকে আমরা উৎপাদন করতে পারবো, তবে এটার ফলে সম্পদের দক্ষ ব্যবহার হবে না, বা এটাকে আমরা কি বলবো, অদক্ষ অঞ্চল বলবো। অন্যদিকে জি বিন্দু যেটা হচ্ছে এক্স দেব 70 হলে, ওয়াই দেব 60, সেই বিন্দু উৎপাদন সমারকার বাইরে বিন্দু, এবং উৎপাদন সমারকার বাইরে বিন্দুতে আমরা উৎপাদন সম্ভব নয়, এটাকে আমরা অর্জনযোগ্য বা অসম্ভব উৎপাদন বিন্দু বলে থাকি। ঠিক আছে, আমরা কি বুঝছি? ওকে, তাহলে এটা গেল 4 নম্বরে। চলে আসি আমরা এর পরবর্তী কোশ্চেনে। এখন দেখো তাহলে আমরা মোটামুটি মানে কিভাবে প্রশ্ন আসতেছে, তোমার প্রশ্ন বুঝতেছো তো না? উৎপাদন সময় রেখা থেকে প্রশ্ন আসতেছে বেশি। এরপর চলে আসি এই প্রশ্নটা দেখো, বলছে এখানে আবার বলছে দাম প্রক্রিয়া কি, ওই যে বললাম যে চাহিদা এবং যোগানের মাধ্যমে কি হয়, দাম নির্ধারণ হয়, সেটাকে আমরা কি বলছি, দাম প্রক্রিয়া বলছি। ঠিক আছে, এরপর এখানে বলছে রাফি মিয়া 1 বিঘা জমিতে ধান উৎপাদন হয়, 1 বিঘা জমিতে ধান উৎপাদন হয় 30 মণ, আবার পাট উৎপাদন করলে সর্বোচ্চ পাট হয় 20 মণ। আমি একটু সূচি আকারে তখন দেখানোর চেষ্টা করি এটা কি বলছে, এখানে দেখায়। হ্যাঁ, মনে করি এখানে বলতেছে যদি ধান উৎপাদন হয়, যদি ধান উৎপাদন হয়, তাহলে ধান উৎপাদন হয় হচ্ছে 30, ধান উৎপাদন হয় 30, আবার পাট উৎপাদন করলে পাটের উৎপাদন হয় সর্বোচ্চ 20, সরি সর্বোচ্চ বলছে, সর্বোচ্চ বলে একটু ঝামেলা আছে, এটা দেখাচ্ছি দাঁড়াও। আচ্ছা, সর্বোচ্চ বলে সেটা একটু বড় বলতেছি, সর্বোচ্চ বলে মানে হচ্ছে এটা সর্বোচ্চ লেভেল 20, ঠিক আছে এরকম। আচ্ছা দেখাই, এর বলছে সে তার জমিতে একই পরিমাণ ধান উৎপাদনের জন্য, হ্যাঁ ও আচ্ছা এখানে বলতেছে সে একটা জমিতে সর্বোচ্চ ধান উৎপাদন করলে ধান হয় 30, আর যদি পাট উৎপাদন করে তাহলে পাটের উৎপাদন হয় সর্বোচ্চ 20 উৎপাদন হয়। হ্যাঁ, তার মানে সে অবস্থায় পাট উৎপাদন শূন্য, এই পাট সর্বোচ্চ হলে ধান উৎপাদন শূন্য, এটা বোঝাচ্ছে আর কি। বলছে সে তার জমিতে একই পরিমাণ ধান উৎপাদনের জন্য 2 একক শ্রম এবং 10 একক পুঁজি ব্যবহার করে, আবার 8 একক শ্রম 1 একক পুঁজি ব্যবহার করতে পারে। শ্রম এবং পুঁজির এই সংমিশ্রণের পরিবর্তনে তার উৎপাদনে পরিমাণের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ সে শ্রম এবং পুঁজি, আমি যদি এটাকে সাজায় লিখি এরকম, সে দুইটা উপকরণ এখানে যে ব্যবহার করতেছে, এই দুটো উপকরণ ব্যবহার করে সে যেভাবেই করতে চায় সেটা করতে পারে। মনে করো যে কোন একটা উৎপাদন আর কি, যেখানে একটা করতে চাচ্ছে, এখানে দুইটা উৎপাদন উপকরণ ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে শ্রম, একটা হচ্ছে শ্রম, একটা হচ্ছে পুঁজি। পুঁজি মানে যেটাকে আমরা মূলধন বলে থাকি। হ্যাঁ, তো দেখো সে যদি বলতেছে আমি যদি একটা নির্দিষ্ট পরিমাণ উৎপাদনের জন্য, যে সেটা যতটুকু হোক, আমি চাইলে 8 একক শ্রম এবং 1 একক আমি পুঁজি ব্যবহার করতে পারি, উৎপাদন আমার সেম থাকবে, টোটাল প্রোডাকশন আমার সেম থাকবে। মনে করো টোটাল প্রোডাকশন হয় 10। আবার আমি করতে পারি সেটা হচ্ছে আমি যদি এই যে প্রথমটাতে আচ্ছা প্রথম হচ্ছে 2 একক শ্রম, হ্যাঁ 2 একক শ্রমের 10 একক যদি আমি কি করি পুঁজি ব্যবহার করি, তাও আমার উৎপাদন সেম থাকে বলতেছে। অর্থাৎ 2 শ্রম এবং 10 পুঁজি ব্যবহার করলে আমার উৎপাদন যত, শ্রমের পরিমাণ বাড়া দিয়ে পুঁজির পরিমাণ কমা দিয়ে আমি যদি উৎপাদন করতে চাই, তাও উৎপাদন সেম থাকবে বলতেছে। হ্যাঁ, তাহলে এখান থেকে বলছে প্রথমে দাম প্রক্রিয়া কি আমি বললাম, যার মাধ্যমে কি চাহিদা এবং যোগানের দ্বারা দাম নির্ধারণ হয় সেটাকে বলা হচ্ছে দাম প্রক্রিয়া বলা হচ্ছে। তারপর চলে আসি 2 নম্বর, বলতেছে সম্পদের স্বল্পতা কেন মৌলিক অর্থনৈতিক সমস্যা। বলছে সম্পদের স্বল্পতা কেন মৌলিক অর্থনৈতিক সমস্যা, কারণ আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো আসলে পড়তেছে কেন, কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, এই সমস্যাগুলোর সমাধান করতেই হয় আমাদের সম্পদের স্বল্পতার কারণে। হ্যাঁ, আমাদের লাইফে সীমিত সম্পদের কারণে, কিন্তু অভাব অনেক বেশি সেই কারণে। এটা একটু ব্যাখ্যা করবো তাহলে হবে। 3 নম্বর বলছে উদ্দীপক লিখিত ধান এবং পাট উৎপাদনের সংযোগ রেখা অঙ্কন করো এবং সংজ্ঞায়িত করো। এটা আসলে কি রেখা বলতেছে, হ্যাঁ আমি এটা তোমাদের একটু দেখাই দিই, এটা আসলে কি রেখা বলতেছে। এই যে এখানে করে দিচ্ছি, দেখো এখানে মেইনলি হচ্ছে, আচ্ছা পরের প্রশ্ন চলে আসছে, আচ্ছা দাঁড়া এটা আনসারটা এখানে করে দিই, আসলে এখানে করে দিই। হ্যাঁ, এখানে যেটা বলছে সেটা হচ্ছে ধান এবং পাটের উল্লেখিত সংযোগ রেখা অঙ্কন করা এবং সংজ্ঞায়িত করো।
এখানে আমি যদি বলি ওই যে তোমরা উৎপাদন সমান রেখা সরি সম উৎপাদন রেখা করছো কিনা তোমাদের মনে আছে না দেখো, আমি যদি বলি এখানে শ্রম, হ্যাঁ এখানে যদি বলি পুঁজি, পুঁজি যদি আমি এখানে বলি, তাহলে দেখো আমি যদি শ্রম ব্যবহার করি 2, শ্রম যদি 2 ব্যবহার করি, তাহলে আমাদের পুঁজি যদি ব্যবহার করি সেক্ষেত্রে 10 যদি পুঁজি আমি ব্যবহার করি, তাহলে উৎপাদন হয় মনে করো এ বিন্দুতে, সে এ বিন্দু উৎপাদন যত হবে। আবার আমি যদি শ্রম ব্যবহার করি 8, শ্রম যদি আমি নিয়োগ করি 8 এবং পুঁজি যদি ব্যবহার করি 1 পরিমাণ যদি আমি পুঁজি ব্যবহার করি, তাহলে আমাদের উৎপাদন হবে মনে করো বি বিন্দুতে। এই দুটো বিন্দুতে আমাদের উৎপাদন সেম হবে, এইরকম একটা রেখা আঁকতে হবে। এটাকে বলা হয় আইসোকয়েন কার্ভ বা সমউৎপাদন রেখা। যেই রেখার প্রত্যেকটা বিন্দুতে উৎপাদনের পরিমাণ নির্দিষ্ট থাকবে, মনে করো উৎপাদন 10 থাকবে, হ্যাঁ, কিন্তু আমরা হয়তো শ্রমিক কম মূলধন বেশি মানে পুঁজি বেশি, অথবা শ্রমিক বেশি পুঁজি কম ইউজ করতে পারি, যেটা আমরা ওই যে মৌলিক অর্থনীতি সমস্যা 2 নম্বর যেটা ছিল কিভাবে উৎপাদন করা হবে সেই সমস্যা সমাধানের জন্য আমাদের সমউৎপাদন রেখার প্রয়োজন হয়, সেটা এখানে মূলত ব্যাখ্যা করা হচ্ছে। বুঝা গেছে? বুঝছি আমরা? তাহলে এখানে কি হবে, আনসার হচ্ছে এইভাবে আমরা একটা চিত্র আঁকবো এবং এটা সম্পর্কে আমরা ব্যাখ্যা করবো। এখানে আমরা দিতে পাচ্ছি একটা নির্দিষ্ট পরিমাণ জমিতে সে যদি উৎপাদন করে, উৎপাদন সেম থাকবে যদি শ্রম 2 এবং পুঁজি যদি সে 10 উৎপাদন করে, যে পরিমাণ উৎপাদন হয়, শ্রম যদি 8 এবং পুঁজি যদি 1 উৎপাদন করে, উৎপাদন কিন্তু সেম থাকবে। তো আমরা এটাকে বলতে পারি এটা একটা সমউৎপাদন রেখাকে নির্দেশ করছে। আমরা কি বুঝাচ্ছি? পারবো? ওকে, এরপর চলে আসি আমরা 3 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেন তো বলে ফেলছে, 4 নাম্বার কোশ্চেন বলছে। 4 নাম্বার কোশ্চেন বলছে উদ্দীপক উল্লেখিত শ্রম এবং পুঁজি দুটির সংমিশ্রণের মধ্যে কোনটি বাংলাদেশের ক্ষেত্রে উপযুক্ত। অর্থাৎ এখানে দুটো সংমিশ্রণ বলছে, এক শ্রম কম মূলধন বেশি এ বিন্দু, এটা একটা সংমিশ্রণ। আর হচ্ছে শ্রম 8 মূলধন পুঁজি হচ্ছে 1, বি সংমিশ্রণ। বি সংমিশ্রণে কি শ্রম বেশি পুঁজি কম। তোমরা আমাকে বলো এ বিন্দু এবং বি বিন্দু বাংলাদেশ কোন বিন্দুতে উৎপাদন করতে কমফোর্টেবল বেশি, মানে যেখানে শ্রমিক কম মূলধন বেশি নাকি শ্রমিক বেশি মূলধন কম, বাংলাদেশে কোনটার পর্যাপ্ত মানে যে যোগান বেশি, পুঁজির বেশি নাকি শ্রমিকের বেশি, তাহলে তোমরা বুঝতে পারবা আমরা কোন বিন্দুতে বাংলাদেশ উৎপাদন করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে বা কোন বিন্দুতে বাংলাদেশ উৎপাদন করবে, কোন মিশ্রণে, যেখানে শ্রমিক বেশি মূলধন কম নাকি শ্রমিক কম মূলধন বেশি, কোনটা তোমরা আমাকে বলো, এ বিন্দু বি বিন্দু কোনটা বলো, দ্রুত বলবা। এ বিন্দু বি বিন্দু কোন বিন্দুতে বাংলাদেশ মানে কোন মিশ্রণে বাংলাদেশ উৎপাদন করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে? এ বিন্দুতে না, এ বিন্দুতে কেন হবে? আনসার হবে বি বিন্দু, কারণ এ বিন্দুতে হচ্ছে আমাদের পুঁজি অনেক বেশি লাগে, শ্রম কম। বাংলাদেশে তো শ্রমিক আছে, পুঁজি নাই বাংলাদেশের মানুষের, মূলধন নাই, বুঝছো? সেজন্য বাংলাদেশ উৎপাদন করবে এইটা বি বিন্দু, যেখানে শ্রমিক কম কিন্তু পুঁজি কি বেশি, এটা হবে বি বিন্দুটা। ঠিক আছে, বি বিন্দু হবে আনসার। ওকে, আচ্ছা এরপরে চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনটা একটু দেখি। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, আমরা মোটামুটি ম্যাথমেটিক্যাল কোশ্চেন কিভাবে আসবে সেটা দেখছি। এখন আমরা একটা থিওরিটিক্যাল প্রশ্ন দেখি, অর্থাৎ যেখানে আমাদের থিওরিটিক্যাল প্রশ্ন আসে আর কি। বলছে সুজন সাহেব ওয়াই দেশে বেড়াতে গেলেন, তিনি দেখলেন সেই দেশের এখানে হবে সেই দেশের শিক্ষা ব্যবস্থা, উৎপাদন ব্যবস্থা, চিকিৎসা সেবা সহ সবকিছু সরকারি উদ্যোগে পরিচালিত হয়। তাহলে তোমরা আমাকে বলো, যেখানে তিনি যেই দেশে বেড়াতে গিয়েছেন সে দেশের শিক্ষা ব্যবস্থা, উৎপাদন, চিকিৎসা সেবা সহ সবকিছু সরকারি উদ্যোগে পরিচালিত হয়, তাহলে তিনি যেই দেশে বেড়াতে গেছেন সেই দেশের অর্থ ব্যবস্থা কেমন? 4 ধরনের অর্থ ব্যবস্থা আমরা জানি, সমাজতান্ত্রিক, ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র, ইসলামিক। ধনতান্ত্রিক মানে সবগুলো সরকারি ব্যক্তি মালিকানা থাকবে, সমাজতান্ত্রিক মানে সবগুলো সরকারি মালিকানা থাকবে, মিশ্র মানে যেখানে সরকারি বেসরকারি দুটো মালিকানা থাকবে, আর ইসলামিক মানে সবগুলো ইসলামী শরীয়তের মধ্যে চলবে। তাহলে এখানে বলছে সবগুলো সরকারি মালিকানা, তার মানে সেটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, তিনি যে দেশে বেড়াতে গিয়েছেন সেটা। অন্যদিকে কিন্তু সুজনের দেশে, তিনি যে দেশে মানুষ আর কি সুজনের দেশে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের উদ্যোক্তাও আছে, তার মানে সেটা হচ্ছে মিশ্র। এটা কি হবে? মিশ্র হবে, মানে যেটা আমরা হচ্ছে সুজনেরটা। আর সমাজতান্ত্রিক কোনটা হবে? সমাজতান্ত্রিক হচ্ছে তিনি যে দেশে বেড়াতে গেছেন সেটা। তাহলে এখানে 1 নম্বর বলছে উৎপাদন সমানের রেখা কি, তাহলে আমরা বলবো উৎপাদন সমান রেখা হলো এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে দুটি উৎপাদনের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ কি পায়? প্রকাশ পায়। নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং চলতি পরিস্থিতির সাপেক্ষে দুটি উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। আবার বলছি
উৎপাদন সময় রেখা হলো এমন একটা রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। তা বলছে 2 নম্বর, মৌলিক অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয় কেন? কারণ আমাদের সম্পদ হচ্ছে সীমিত, অভাব হচ্ছে অসীম, যার কারণে। এরপর 3 নম্বর বলছে ওয়াই দেশের অর্থব্যবস্থা কেমন? বৈশিষ্ট্য দেখো, ওয়াই দেশ মানে হচ্ছে তিনি ওয়াই দেশে বেড়াতে গেলেন, তাহলে ওয়াই দেশের অর্থব্যবস্থা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। অন্যদিকে উদ্দীপকে উল্লেখিত দুটি দেশের অর্থব্যবস্থা তুলনা, অর্থাৎ সমাজতান্ত্রিক আর মিশ্রের মধ্যে তুমি তুলনা করবা কোনটা ভালো কোনটা খারাপ। আমরা জানি সমাজতান্ত্রিক মধ্যে সকল সম্পদের মালিক থাকে সরকারি মালিকানায়, আর মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে সকল সম্পদের মালিকই, কিছু সম্পদের মালিক থাকে সরকারি, কিছু সম্পদের মালিক হচ্ছে বেসরকারি মালিকানায় থাকে। তাহলে তুমি এখানে ভালো খারাপ বলো, সবগুলো বৈশিষ্ট্য বলবা। ধরনের সমাজতান্ত্রিক কি বৈশিষ্ট্য আছে, মিশ্রের মধ্যে কি বৈশিষ্ট্য, সেগুলো পড়বা, বই থেকে একটু পড়ে নিবা, ঠিক আছে? তাহলে হয়ে যাচ্ছে। এই যে এবার আনসার করবো। এবার আরটা দেখে ফেলি, এটাই লাস্ট, আর করাবো না, এটাই লাস্ট, ঠিক আছে? কি বলবো এখানে, এ ও বি দুটি দেশ, এই দেশের অধিকাংশ সম্পদ উৎপাদন উপকরণগুলোর উপর সরকারি মালিকানা বিরাজ করে এবং উৎপাদন বন্টন সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন্দ্র কর্তৃক গ্রহণ করা হয়। অন্যদিকে বি দেশ সুদমুক্তভাবে অর্থব্যবস্থা পরিচালিত হয়। এই অবস্থায় এ দেশের অধিকাংশ সম্পদ উৎপাদন বন্টনগুলোর উপর সরকারি মালিকানা বিরাজ থাকে এবং উৎপাদন বন্টন সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন্দ্র কর্তৃক গ্রহণ করা হয়ে থাকে। তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? এ বলতে গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত সবগুলো কেন্দ্রীয় পড়তে হয়, তাহলে এটা হচ্ছে সমাজতান্ত্রিক। আবার অন্যদিকে বি দেশ সুদমুক্তভাবে অর্থব্যবস্থা পরিচালিত হয়। এই দেশের ধনী দরিদ্রের মধ্যে ব্যবধান দূর করার জন্য ধনীদের সম্পদের উপর গরিবের অধিকার প্রতিষ্ঠা এবং আদায়ের ব্যবস্থা করা হয়। তাহলে এটা হচ্ছে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। এখানে প্রশ্ন বলেছে দুষ্প্রাপ্যতা কি? দুষ্প্রাপ্যতা মানে হচ্ছে অভাবের তুলনায় সম্পদের যে স্বল্পতা। আমাদের লাইফে অনেক অভাব বেশি, সম্পদ হচ্ছে কম, তাহলে অভাবের তুলনায় সম্পদের যে স্বল্পতা সেটাকে বলা হয় দুষ্প্রাপ্যতা, এটুকু মনে রাখবা। 2 নম্বর বলছে ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি পরস্পর পরিপূরক। কেন? কারণ ব্যষ্টিক অর্থনীতি ছাড়া তুমি সামষ্টিক অর্থনীতি চিন্তা করতে পারবে না। যখন তুমি অর্থনীতি বিষয়গুলোকে পৃথক পৃথক আলোচনা করবা, সেটা ছাড়া তুমি সামষ্টিকভাবে আলোচনা কেমনে করবা? পসিবল না। হ্যাঁ, তোমাকে আগে বিস্তৃত আলোচনা করতে হবে, তারপর তুমি সামষ্টিকভাবে আলোচনা করতে পারবা। এর বলছে 3 নম্বর বলছে এই দেশের অর্থব্যবস্থা কোন অর্থব্যবস্থা? তাহলে এই দেশ হচ্ছে আমাদের সমাজতান্ত্রিক হবে আর সংগতিপূর্ণ, তার বৈশিষ্ট্যগুলো লিখতে বলছে, এটা বৈশিষ্ট্যগুলো লিখবা। অন্যদিকে উদ্দীপকের আলোকে দুইটি দেশের অর্থব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা করো, অর্থাৎ ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা ভালো নাকি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা ভালো, সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। পারবা? একটু বলো তো সবাই, পারবে কিনা? পারবা কিনা একটু বলো সবাই, যদি পারবা মনে হয়। হ্যাঁ, যদি পারবা মনে হয় তো আমাদের আজকের ক্লাসটা এইটুকু পর্যন্ত। তোমাদের ক্লাসটা কেমন লেগেছে সেটা জানাবা। আমরা নেক্সট ক্লাসে আগামী সোমবারে, আজকে শনিবার তো আগামী সোমবারে আমাদের দ্বিতীয় ক্লাস হবে, যেখানে আমরা প্রথম পথের চ্যাপ্টার 2 পড়বো। এটাতে আমরা দুইটা ক্লাস নিব, প্রথম পথের চ্যাপ্টার 2 এর উপর পার্ট 1 পার্ট 2 দুইটা ক্লাস হবে। সো আগামী ক্লাসে আমরা প্রথম পথের চ্যাপ্টার 2 এর উপর পার্ট 1 নিব। সো সবাই সেটাতে যুক্ত হয়ে যাবে এবং আজকের ক্লাসটা আমরা এখনই শেষ করে দিব। সো ক্লাসটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানাও। ক্লাসটা কেমন লেগেছে তোমাদের? এই চ্যাপ্টার থেকে, প্রথম পত্রের এই চ্যাপ্টার থেকে একটা সিকিউ কম্পালসারি আসবে, ভাগ্য ভালো থাকলে দুটো আসতে পারে, তবে একটা সিকিউ তো কম্পালসারি আসবেই। সবাই ক্লাস করবা তো? নেক্সট ক্লাস সবাই করবা তো? নো বলছে স্যার যেগুলো বেসিক কমন ওইগুলো পড়ায়েন। হ্যাঁ অবশ্যই। তারপর বলছে আশফাতুন তামান্না বলছে পারবো ইনশাল্লাহ। তারপর নোভা বলছে ভালো লাগছে, ওকে। সাইম বলছে পারবো। মিসদ অবস্থা ওকে। শিমু বলছে ইনশাল্লাহ। রাজু বলছে রাত 8টায় ক্লাস, পরে সময়ে 8টায় হবে, রাত 8টায় হবে। তারপর ইস্যু বলছে স্যার আপনার ক্লাস অবশ্যই ভালো লাগে, থ্যাংক ইউ। ওকে। তারপর হচ্ছে তামান্না বলছে ভাইয়া কালকে ক্লাস করান। কালকে তো না, পরশুদিন হবে। হ্যাঁ। রাকিব বলছে ভাইয়া ক্লাস কয়টার সময় হয়? রাত 8টায় হবে, রাত 8টায়। তারপর হচ্ছে তোমাদের সবগুলো ইউটিউবে প্লেলিস্টে সুন্দর করে সাজানো থাকবে। মেইন কথা যেটা সেটা হচ্ছে তোমরা যারা আজকে ক্লাস করছো নেক্সট ক্লাস সবাই করবা কিনা সেটা বলো, এবং হচ্ছে সবাই তোমাদের সাথে তোমার একজন বন্ধু নিয়ে আসবা, নতুন বন্ধু। যারা তোমাদের সাথে এই ক্লাসগুলো করে না, এরকম একটা নতুন বন্ধু তুমি খুঁজবা, তোমাদের কলেজে তোমাদের স্কুলের। হ্যাঁ, খুঁজবা, খুঁজে তাকে ক্লাসে নিয়ে আসবা, মনে থাকবে? নেক্সট ক্লাসে আগামী কি বারে? সোমবারে রাত 8টায়। পাস করার জন্য আমি কোনোদিন পড়াই না এবং পড়াবো না। পাস করার জন্য কি পড়তে হবে এটা আমি বলবো না কখনো। আমি বলবো যে তোমার যদি মিনিমাম তুমি একটা অধ্যায় তুমি স্কিপ করতে পারো, তবে দ্বিতীয় অধ্যায় অবশ্যই পড়তে হবে, প্রথম পথে দ্বিতীয় অধ্যায়। ঠিক আছে?
পাশ করার জন্য চিন্তা করলে তুমি টি20 ব্যাচে ভর্তি হয়ে যাও, এখনই ভর্তি হয়ে যাও, আজকে ভর্তি হয়ে যাও। টাকা খরচ করবে না, কোর্সও নিবা না, পড়াশোনা করবে না, তো তাহলে তুমি কেমনে? তো তুমি তো এটাই বলবা যে স্যার পাশ করার জন্য কিছু বলো না, এরকম বলবা? এটা কোনো কথা? ঠিক আছে, তাহলে আমরা সবাই নেক্সট ক্লাসে, সোমবার ক্লাস হবে রাত 8টায়, সবাই একজন করে বন্ধু নিয়ে আসবে, একজন করে, সবাই একজন করে আনবা, সবার কাছে এটা প্রমিস দাও। হ্যাঁ, সবাই এটা প্রমিস করো, বলো স্যার একজন করে অবশ্যই নিয়ে আসবো, বলো প্রমিস। সবাই একসাথে বলো প্রমিস, বলো কমেন্ট বক্সে প্রমিস বলো, সবাই কমেন্ট বক্সে সবাই প্রমিস বলবে। হ্যাঁ, প্রমিস করো সবাই, সবাই প্রমিস বলো। মো বলছে টি20 ব্যাচ একটু লেট করে শুরু করেন। হ্যাঁ করতেছি, আমরা জাস্ট 5 মিনিট রেস্ট করে শুরু করে দিব। আনসি স্যার 2 জন, এই যে প্রমিস করো, যারা যারা আসছে সবাই একজন করে নিয়ে আসবে অবশ্যই নেক্সট ক্লাসে। প্রমিস করো সবাই, নেক্সট ক্লাসে একজন নতুন বান্ধবী, নতুন বন্ধু নিয়ে আসবা। তুমি যে কোনো একটা অথবা দিতে পারো ফার্স্ট পেপারের খাতে, তবে দ্বিতীয়ত অবশ্যই পড়তে হবে, নিয়ে আসতে হবে সবাইকে, কান ধরে নিয়ে আসবা যারা আসবে না তাদেরকে, চেষ্টা করবে ইনশাল্লাহ। ওকে ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে।